কি খবর, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? তুমি হচ্ছে লিঙ্ক থেকে কি নরমালি জয়েন করছো, মানে এমন কি বাকিরা লিঙ্ক পায় না এরকম? তুমি লিঙ্কটা কি ঠিক মতো পাইছিলা? তোমার তো মনে হয় অর্থনীতি ছিল, তুমি বলছিলে ক্লাসে জয়েন করবা, তারপর ক্লাসে জয়েন করো না আর কি। হ্যাঁ, তো আমি যেটা করছি, পরে তোমরা ক্লাসে জয়েন করো নাই দেখে তোমাদের ওই যে অধ্যায় যেটা ছিল চতুর্থ অধ্যায়, ওই অধ্যায়টা যে আমরা রেকর্ড করে দিয়ে দিছি। হ্যাঁ, তোমরা হচ্ছে রেকর্ড থেকে দেখে নিও যেটা ছিল। আর তোমরা ক্লাসে জয়েন করো নাই দেখে এইভাবে দিয়ে দিছি আর কি। হ্যাঁ, এখনো হচ্ছে পৌরনীতির ক্লাসে দেখা যায় অনেকেই জয়েন করে নাই। ঠিক আছে, তোমরা দুজন জয়েন করছো, আমি দুজন নিয়েই শুরু করছি। আমি আর হচ্ছে অপেক্ষা করছি না আর কি। হ্যাঁ, চলো আজকে আমরা কোন কোন অধ্যায়ে পড়বো সেটা কি তোমরা জানো? পৌরনীতির কোন অধ্যায়গুলো পড়বো? আমি তোমাদের থেকে একটা ফর্ম নিয়েছিলাম, ওখানে জিজ্ঞেস করছিলাম কার কোন অধ্যায়ে সমস্যা আছে, সেই সমস্যাগুলো জানাতে আর কি। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি তোমাদের জন্য। তো এই ক্লাসগুলো যদি আবার মিস করে ফেলো তাহলে তো সমস্যা, বুঝছো? ঠিক আছে, চলো। আচ্ছা, কোন অধ্যায় হচ্ছে? আমরা প্রথম অধ্যায়, এটা তোমরা নিশ্চয়ই পড়ছো। এটা একদমই সহজ অধ্যায় ছিল। আরেকটা হচ্ছে প্রথম এবং কি চতুর্থ অধ্যায়। হ্যাঁ, এই দুটা অধ্যায় মূলত আজকে আমরা কভার করব, প্রথম এবং চতুর্থ অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে নাগরিকতা কাকে বলে, নাগরিকতা বিষয়, পৌরনীতি, এবং আমাদের সাবজেক্টের নাম হইতো পৌরনীতি এবং কি নাগরিকতা, তাই না? তো পৌরনীতি এবং নাগরিকতার হচ্ছে প্রথম অধ্যায়, সেটা আমরা পড়ব। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তোমরা আমাকে একটু কনফার্ম করো যে স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আচ্ছা, দেখতে পেলে আমরা হচ্ছে একটু বড় করছি এটাকে। আচ্ছা, তোমরা হচ্ছে ওকে, দেখো যে আমরা প্রথম এবং চতুর্থ অধ্যায় পড়ব, পৌরনীতি ও নাগরিকতা এবং রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এই দুইটি অধ্যায় আমরা কভার করব। যেহেতু এগুলা তোমাদের হয়তো পড়া হয়েছে, ক্লাস হয়েছে, তোমরা ক্লাস মিস করছো অথবা কোনো কারণে গ্যাপ রয়ে গেছে আর কি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিরেক্টলি এক্সাম ফোকাস করে তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হচ্ছে আমরা এই ক্লাসে কভার করে দিব, বুঝছো? যেই কোর কনসেপ্ট যেটা আছে, সেই কনসেপ্টটা নিয়ে যেন তুমি পরীক্ষার যে কোনো প্রশ্নের উত্তরগুলো দিতে পারো, সেটা মূলত আমরা এখান থেকে কভার করবো। ঠিক আছে, তাহলে চলো। কার এখানে হচ্ছে নয়েজ হচ্ছে, একটু মিউট করো তোফায়েল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখি প্রথমে হচ্ছে দেখো যে পৌরনীতি ও নাগরিকতার ধারণা যদি আমরা দেখি, যে মূল ধারণা কি, যে পৌরনীতি ও নাগরিকতা বলতে আসলে কি বোঝায়। পৌরনীতি ও নাগরিকতা হচ্ছে কি এক ধরনের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, বুঝছো? অর্থাৎ একজন নাগরিক তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার সরকার এবং নাগরিক হিসেবে তার যে অধিকার ও কর্তব্য, এই সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করে মূলত কি পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ক যে বিজ্ঞান আছে সেটা। ঠিক আছে, তারপরে যদি তোমরা আসো যে পৌরনীতির উৎপত্তি, যদি তোমরা দেখো যে পৌরনীতি আসলে কোথায় থেকে আসছে, পৌরনীতির ইংরেজি যে শব্দ আছে সেটা হচ্ছে সিভিক্স। ঠিক আছে, সিভিক্স বলা হয় ইংরেজিতে। পৌরনীতির ইংরেজি হচ্ছে সিভিক্স, আর এটা বাংলা হচ্ছে কি পৌরনীতি। তারপরে দেখো যে এটার উৎপত্তি যদি তুমি দেখো, সেটা হচ্ছে ল্যাটিন দুটি শব্দ আছে, একটা হচ্ছে সিভিক, আমরা ইংরেজিতে দেখছি সিভিক্স, আর ল্যাটিন শব্দ হচ্ছে সিভিক। ঠিক আছে, সিবিস, সিবিস এর অর্থ হচ্ছে নাগরিক। আর আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে সিভিটাস, সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এই যে নাগরিক এবং নগর রাষ্ট্র কিংবা সিভিস ও সিভিটাস, এই দুটি শব্দ থেকে কি পৌরনীতি কিংবা সিভিক শব্দটি এসেছে, বা সেখান থেকে মূলত এই যে নলেজ, যেটা পৌরনীতি সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু ওখান থেকে এসেছে, বুঝছো? তোমাদের এখান থেকে প্রশ্ন থাকতে পারে, স্বাভাবিক প্রশ্ন থাকতে পারে যে পৌরনীতির ইংরেজি কি, সেটা হচ্ছে সিভিক্স একটা। ২ নাম্বারটা হচ্ছে যে পৌরনীতি কোন দুটি শব্দ থেকে এসেছে, সিভিস ও সিভিটাস, এখান থেকে কিন্তু এইরকম আসতে পারে। অথবা আসতে পারে যে সিভিস শব্দটি কিরকম, কি ধরনের, কোন ভাষার শব্দ, ল্যাটিন, গ্রিক, রোমান, এরকম প্রশ্ন আসতে পারে, বুঝছো? ক্লিয়ার, বুঝতে পারতেছো আমার কথাগুলো তোমরা? ৩ জন আছো আমি দেখতে পাচ্ছি। আহ তুফাইল আছে, আরাবী জান্নাত লাইভে আছে, আর হচ্ছে উম্মেলিয়া আছে। এই ৩ জন আছো। তোমরা কি আমার কথাগুলো ঠিকমতো বুঝতে পারছো? কি পড়ছি বা কি পড়াচ্ছি ঠিকমতো ওকে, ঠিক আছে। না বুঝলে তোমরা কিন্তু প্রশ্ন করো সাথে, সাথে। হ্যাঁ, আমি কারণ বইয়ের মতো একবার প্রত্যেকটা পয়েন্ট বুঝাবো না তো।
এজন্য বলা, ঠিক আছে? তারপরে যদি আমরা আচ্ছা। আরো সামনে যাই, দেখো কি আছে? যে প্রাচীন নাগরিকতা যেটা, এটার ২ ধরনের ধারণা আছে। প্রাচীন একটি ধারণা আর বর্তমান যুগের বা আধুনিক এক ধরনের ধারণা আছে। প্রাচীন নাগরিকতার ধারণাটা হচ্ছে যে প্রাচীন নাগরিকতা বলতে যারা নগর রাষ্ট্রীয় নগর রাষ্ট্রীয় কাজে যারা অংশ নিত। বুঝতে পারছো? অর্থাৎ রাষ্ট্রীয় কাজে যারা অংশগ্রহণ করত শুধু তাদেরকেই নাগরিক হিসাবে গণ্য করা হতো আরকি, বুঝছো? কিন্তু এই যে ধরো নিম্ন শ্রেণীর মানুষ যারা ছিল, আগে হচ্ছে দাস প্রথা ছিল আরকি। এখন তো সেটা নাই। এখন ধরো আমাদের সমাজে নিম্ন শ্রেণীর মানুষ যারা লাইক হচ্ছে তোমার হচ্ছে কাজের বুয়া, হ্যাঁ? এই টাইপের মানুষ যারা আছে বা দিনমজুর বা এই টাইপের মানুষদেরকে কি নাগরিক হিসাবে গণ্য করা হইতো না। দাস এবং মহিলাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য করা হইতো না। একই সাথে বিদেশি নাগরিক তো নাগরিক হয় না, হ্যাঁ? তাহলে প্রাচীনকালে ধারণা ছিল নাগরিক হচ্ছে তারাই যারা কি করে নগর রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে, এর বাহিরে বাকিরা নাগরিক ছিল না। কিন্তু আধুনিক যুগে আমাদের আধুনিক ধারণা হচ্ছে যে না, নাগরিক হচ্ছে নাগরিকতা নির্ভর করে রাষ্ট্র প্রদত্ত অধিকার ও দায়িত্বের উপর। বুঝছো? নারী পুরুষ নির্বিশেষে সবাই নাগরিক। আমাদের এই যুগে এসে আধুনিক যুগে হচ্ছে আমরা পুরুষরা যেমন রাষ্ট্রের নাগরিক অধিকার থেকে আমরা অধিকার পাই, একই সাথে নারীরাও কি নাগরিক অধিকার পায় বা তারাও রাষ্ট্রের স্বীকৃত নাগরিক। একই সাথে নাগরিকরা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে থাকে, হ্যাঁ? দায়িত্বের প্রতি আবার কর্তব্য কিন্তু আছে এই জায়গাতে, হ্যাঁ? তারপরে একজন হচ্ছে অর্থনীতিবিদ হোয়াইট বলেন যে পৌরনীতি হলো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে এমন জ্ঞানের শাখা। ঠিক আছে? একজন পৌরনীতিবিদের সংজ্ঞা আমরা এখানে দিলাম যে তিনি বলছে যে একজন নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয় ও জাতীয়, আন্তর্জাতিক সবগুলা বিষয় নিয়ে কি আলোচনা যে বিজ্ঞান করে সেটাই কি মূলত পৌরনীতি। কথা এখন কম তাহলে বলছেন রে। এখন তাহলে বলো তো আমরা না মুই বুঝি কইনি। এখন তাহলে বলো যে পৌরনীতি সংক্রান্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে পৌরনীতির বেসিক ধারণা কিংবা পৌরনীতির প্রাথমিক ধারণা যেটা আমরা আলোচনা করলাম, সেটা তোমরা সবাই বুঝছো? সবাই বুঝতে পারছো বলো তো? কারা বুঝতে পারো নাই? কারা বুঝতে পারছো সেটা আগে বলো। ইসরাত জাহান, আনিকা সম্ভবত পরে জয়েন করছো। আর বাকি যারা আছে, উম্মে লাইয়া বুঝছো কিনা বলো, তারপরে তুফায়েল, তারপরে লাইবা বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, লাইবা বুঝতে পারছে, তুফাইলও বুঝতে পারছে। আচ্ছা। আর আরেকজন কে আছে? উম্মে লাইয়ার কি খবর? তুমি কি ক্লাসে জয়েন করে আবার অন্য কিছু করতেছো? আচ্ছা। তাহলে তুফাইলে একটু বলো তো যে সিভিটাস যে শব্দটা কে আরেকজনে বলছে? ঠিক আছে, আমি আরেকবার বুঝাবো কিন্তু হচ্ছে পরবর্তী ক্লাসে কখনোই আর দেরি করা যাবে না। বুঝতে পারছো? ক্লাসটা অন টাইমে শুরু করবা। আমার এর আগেও আরেকটা ক্লাস ছিল, ওখানেও অনেকেই জয়েন করে নাই। বুঝছো? অন টাইমে শুরু করবা। কারণ হচ্ছে ঠিক আছে, আমি আরেকবার বুঝাইয়া দিব। ঠিক আছে? তার আগে বলো তুফাইল বা তুফাইলই বলো যে এই যে আমরা সিভিটাস পড়লাম, সিভিস এবং সিভিটাস এই দুটি শব্দ কোন ভাষার শব্দ? এটা কি গ্রিক শব্দ, রোমান শব্দ নাকি অন্য কোনো শব্দ? তোফায়েল শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো তো। সিবিস এবং সিভিটাস এটা কি গ্রিক শব্দ, রোমান শব্দ নাকি অন্য কোনো ভাষার শব্দ? স্যার গ্রিক শব্দ। গ্রিক শব্দ? আচ্ছা, অন্য জি আরেকজন গ্রিক। বলো তো। অন্য আরেকজন বলো, লাইভা স্যার বলো তো। ল্যাটিন। আচ্ছা, আমি স্যার লাইভা ল্যাটিন থেকে শব্দ না ইংরেজি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার উত্তর পরে বলতেছি। লাইভা বলো। ল্যাটিন স্যার। ল্যাটিনস, হ্যাঁ, এখানে তো লেখাই আছে ল্যাটিন। একটু দেখেই তো বলতে পারতো তোফায়েল, তুমি প্রথমে ভুল বলছিলে পরে ল্যাটিন বলছো, ঠিক আছে? তাহলে লেটিন শব্দ সিভিস এবং সিভিটাস নাগরিক ও নগর রাষ্ট্র থেকে কি আসছে? এই আমাদের সিভিক্স, সিভিক্স যেটা ইংরেজিতে যেটাকে সিভিক্স বলা হয়, বাংলা হচ্ছে পৌরনীতি, এই সাবজেক্টটা মূলত ওখান থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, পরে আসছে হচ্ছে আনিকা, আমি আরেকবার হচ্ছে ছোট করে ব্রিফ দিয়ে দিচ্ছি। ওকে, ল্যাটিন শব্দ বলছে অনেকে, ঠিক আছে। হ্যাঁ, এখানে লেখাই আছে যে পৌরনীতি মূলত কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করছি, বুঝছো? আমরা যদি প্রাথমিকভাবে বলি যে নাগরিকতা বিষয়ক যে বিজ্ঞান আছে সেটাই মূলত পৌরনীতি। পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স
এটা হচ্ছে আসছে ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে। সিভিস অর্থ হচ্ছে নাগরিক, সিভিটাস অর্থ কি? সিভিটাস অর্থ নগর রাষ্ট্র, ওখান থেকে আসছে। হ্যাঁ, প্রাচীনকালে আমরা জানতাম, প্রাচীনকালে নাগরিক বলা হয়তো তাদেরকেই যারা শুধু রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে তাদেরকে। কিন্তু সমাজে যে আরেকটা অন্যতম শ্রেণী আছে মহিলা, তারপরে আরো নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে দাস, কিংবা এই ধরনের মানুষকে কি তোমার হচ্ছে আগে নাগরিক মনে করা হতো না। কিন্তু আধুনিক নাগরিকদের যে ধারণা, এখানে সবাই নাগরিক। রাষ্ট্রের নাগরিকতা প্রদত্ত যে অধিকার ও দায়িত্ব আছে সেটার উপর নির্ভর করতেছে, বুঝছো? তারপরে নারী পুরুষ শিশু সবাই নাগরিক। তারপরে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে আমরা নাগরিকরা। সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে একজন পৌরনীতিবিদের আমরা সংজ্ঞা দিয়েছি, বা রাষ্ট্রবিজ্ঞানী একজন আছেন, হোয়াইট, তার একটা সংজ্ঞা আমরা এখানে দিয়েছি। তিনি বলছে কি যে পৌরনীতি হলো নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে এমন বিজ্ঞানের শাখা, বা এমন জ্ঞানের শাখা কি মূলত তোমার হচ্ছে পৌরনীতি বলা হয় এটাকে। ঠিক আছে? তাহলে আমি সামনে আগাবো। সামনে যদি আমরা আগাই, দেখো সামনে কি আছে? আমরা হচ্ছে এখন দেখবো যে নাগরিকের অধিকার ও কর্তব্য আসলে কি। আমরা ওখানে দেখছিলাম যে অধিকার এবং কর্তব্যের উপর নির্ভর করে যে কে নাগরিক, কে নাগরিক হইতে পারবে না। এখন আমরা দেখব যে নাগরিকের অধিকার ও কর্তব্য আসলে কি ধরনের। অধিকার হচ্ছে মূলত আমি কি, কি জিনিস আমি পাবো। ঠিক আছে? আর কর্তব্য জিনিস হচ্ছে কি? কর্তব্য মানে হচ্ছে তোমার কি, কি দায়িত্ব আছে। নাগরিকের অধিকার মানে রাষ্ট্রের কাছে তোমার কি, কি অধিকার আছে। তুমি রাষ্ট্রের কাছে কি, কি জিনিস পাও একটা। আর কর্তব্য যেটা রাষ্ট্রের জন্য তোমাকে কি, কি করতে হবে। এটা হচ্ছে মূলত কর্তব্য। ঠিক আছে? দেখো, ১ম কথা হচ্ছে যে অধিকার আমরা বলি। অধিকার হচ্ছে রাষ্ট্রের কাছে আমাদের অধিকার হচ্ছে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, আমাদের মৌলিক অধিকার। হ্যাঁ? এই ধরনের অনেকগুলা অধিকার আমাদের আছে। বুঝতে পারছো? সামাজিক। আমরা যেই সমাজে বসবাস করি, সামাজিক বিভিন্ন যে কাজ-কাম আছে ও আনুষ্ঠানিকতা আছে, এগুলা হচ্ছে কি আমরা ঠিকমতো আদায় করতে পারবো। ঠিক আছে? রাজনৈতিক অধিকার। তোমার বাংলাদেশের বৈধ কিংবা যেকোনো রাষ্ট্রের বৈধ যতগুলো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক আদর্শ আছে, যেকোনো রাজনৈতিক দল, যেকোনো রাজনৈতিক আদর্শ তুমি লালন করতে পারো। এবং তোমার যাকে ইচ্ছা তাকে তুমি ভোট দিতে পারো, কিংবা তুমি নিজে ভোটে কি করতে পারো? প্রতিনিধিত্ব করতে পারো। অর্থাৎ রাজনীতি সংক্রান্ত যত অধিকার আছে, রাষ্ট্র তোমাকে সবগুলো দিতে বাধ্য। ঠিক আছে? অর্থনৈতিক অধিকার। ঠিক আছে? রাষ্ট্রের যে আইন আছে, হ্যাঁ? যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে তুমি তোমার অর্থ উপার্জন করতে পারবা। তুমি যেকোনো অর্থ উপার্জন করতে পারবা। তুমি চাইলে ব্যবসা করতে পারবা, তুমি চাইলে হচ্ছে উৎপাদন করতে পারবা, তুমি চাইলে হচ্ছে চাকরি করতে পারবা। মানে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারবা। রাষ্ট্র তোমাকে বাধ্য করে দিবে না এই জায়গাতে। আরেকটা হচ্ছে মৌলিক অধিকার। একটা মানুষের মৌলিক অধিকার কয়টা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই ধরনের মৌলিক অধিকারগুলো আছে না? তো এগুলা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের কাছে অধিকার, বুঝছো? আর কর্তব্য কি? কর্তব্য হইল রাষ্ট্রের যে আইন আছে। কর্তব্য মানে আমি বলে দিছি যে কর্তব্য হচ্ছে তোমাকে, আমাকে বা নাগরিককে পালন করতে হয় যেগুলা। বা আমার যে দায়িত্ব সেগুলাই মূলত কি কর্তব্য বলা হয়। হ্যাঁ? দেখো কি কর্তব্য, সেটা হচ্ছে আইন মেনে চলা। তারপরে হচ্ছে কর প্রদান করা, রাষ্ট্রের সেবা করা। বুঝাইতে পারছি? এগুলা হচ্ছে আমাদের কর্তব্য। ঠিক আছে? বুঝতে পারতেছো সবাই? তারপরে আমরা যাবো হচ্ছে, দেখো তারপরে আছে হচ্ছে আমাদের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান আসলে কি ধরনের হয়। হ্যাঁ? সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। ১ম টা দেখো যে পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন ও রাজনৈতিক দল। ঠিক আছে? সমাজের পরিবার হচ্ছে আমাদের কি সামাজিক প্রতিষ্ঠান। বুঝছো? তারপরে হচ্ছে একটা সমাজ। তুমি একটা সমাজে বসবাস করো। এটাও কি এক ধরনের প্রতিষ্ঠান বলা চলে, বা সামাজিক প্রতিষ্ঠানকে। বুঝতে পারছো? যেমন দেখবা একেকটা সমাজের একেক ধরনের কি আছে? পদ্ধতি আছে, একেক ধরনের প্রথা আছে, একেক ধরনের প্রচলন আছে। এগুলা কি সামাজিক প্রতিষ্ঠান। রাষ্ট্র, ঠিক আছে? এগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচন, এটাও কি এক ধরনের প্রাতিষ্ঠানিক কাজ বলা চলে, হ্যাঁ? রাজনৈতিক দল। তারপরে আছে আরো আইন, স্বাধীনতা, সাম্য, সংবিধান, জনমত। এগুলো হচ্ছে আমাদের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত পড়ে আরকি। বুঝতে পারছো? তারপরে আসো যে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। স্থানীয় বিষয় কি? স্থানীয় বিষয় হচ্ছে ইউনিয়ন পরিষদ,
পৌরসভা। জাতীয় বিষয় কি আমাদের আইন বিভাগ যেটা, অর্থাৎ আমাদের হচ্ছে সংসদ ভবন যেটা আরকি এটা। তারপরে আর কি আছে? বিচার বিভাগ আছে, হ্যাঁ? আন্তর্জাতিক কি আছে? আন্তর্জাতিক আছে জাতিসংঘ আছে, কমনওয়েলথ আছে। এগুলা কি মূলত আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বলা হয়ে থাকে আরকি। আমরা ১ম এ দেখছিলাম যে এখানে হচ্ছে পরিসর, পৌরনীতি ও নাগরিকতার পরিসর। পরিসর বুঝো? মানে হচ্ছে সীমানা। বুঝতে পারছো? তোমার যে সীমানা, তোমার যে দৌরাত্ম্য কতটুকু আছে? আমরা যদি দেখি তোমার পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ জাতিসংঘ, কমনওয়েলথ কিংবা আন্তর্জাতিক যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সব জায়গায় হচ্ছে তোমার কি পুরো পৃথিবী জুড়ে তোমার হচ্ছে কি বিস্তৃতি রয়েছে। তুমি যদি একজন ওই পর্যায়ে নাগরিক হিসেবে গড়ে উঠতে চাও কিংবা গড়ে উঠো। বুঝাইতে পারছি? তাহলে এটা ছিল আমাদের আমরা পৌরনীতি এবং নাগরিকতার যে বিষয়, সেই বিষয় মূলত কতটুকু আলোচনা করে। একটা মানুষের জন্মলগ্ন যেটা পরিবার, সেই পরিবার থেকে আন্তর্জাতিক সমস্ত বিষয় যেগুলো মানুষের সাথে জড়িত, সেগুলো নিয়ে কি এই পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক জ্ঞান যেটা সেটা আলোচনা করে। আমরা এটাকে ৩ টা ক্যাটেগরি করতে পারি। একটা হচ্ছে নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তারপরে ২ নাম্বার ক্যাটেগরি হচ্ছে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। ৩ নাম্বার ক্যাটেগরি হচ্ছে কি এই যে ইয়েলো মার্ক গুলা দেখো তোমরা ইয়েলো কালার যেগুলো আছে সেগুলা। ৩ নাম্বারটা হচ্ছে এই যে আমাদের এখানে, হ্যাঁ? ৩ নাম্বারটা হচ্ছে জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে হচ্ছে কি আলোচনা করে কিন্তু হচ্ছে আমাদের কি এই আ পৌরনীতি। ঠিক আছে? আমরা আরো সামনে যাই। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আরেকটা ৪ নাম্বার বিষয় হচ্ছে নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও কি এই পৌরনীতি আলোচনা করে। আমরা হোয়াইটের যে সংজ্ঞাটা দেখছিলাম তিনিও কিন্তু এই কথাটাই বলছিল যে একজন নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে যেখানে আলোচনা করে একই সাথে জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে কি সেটাই হচ্ছে মূলত পৌরনীতি। তাহলে এইটা হচ্ছে আমাদের পৌরনীতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তোমার অতীত কি? মানে হচ্ছে আমাদের দেশের অতীত। আমি যে সমাজে বসবাস করি সেই সমাজের অতীত। তোমাদের একটা জাতিসত্তা আছে সেই জাতিসত্তার অতীত। এই সবগুলো বিষয় নিয়ে কি আলোচনা করে মূলত পৌরনীতি। বুঝতে পারছো? তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পৌরনীতির পরিসর আলোচনা করো কিংবা পৌরনীতির আলোচ্য বিষয় আলোচনা করো। বুঝছো? তাহলে পৌরনীতির আলোচ্য বিষয় কয়টা? আমরা যদি পয়েন্ট ভিত্তিক বলি বলতো পৌরনীতির আলোচ্য বিষয় কয়টা? অথবা পৌরনীতির পরিসর কয়টা? কে বলতে পারবা? আমরা এখানে ৪ টা পয়েন্টে বলছি না, এই পয়েন্টগুলা বললেই হয়ে যাবে, বুঝছো? পয়েন্টগুলো মনে রাখলেই তুমি হচ্ছে খুব সুন্দর করে লিখতে পারবা। ওকে, কে উত্তর দিছে ৪ টা। হ্যাঁ, ৪ টা। কি, কি ৪ টা? একটা হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য। ২ নাম্বারটা হচ্ছে ২ নাম্বারটা হচ্ছে যে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এটা। ৩ নাম্বারটা হচ্ছে এই যে জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক বিষয় এবং ৪ নাম্বারটা হচ্ছে কি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এইগুলা নিয়ে মূলত কি করে পৌরনীতি আলোচনা করে। ঠিক আছে? আচ্ছা। আর বৈবাহিক কর্তৃক বৈবাহিক সম্পর্কের ভিত্তিক পুরুষ ও মহিলা হ্যাঁ। মহিলা তাদের সন্তান সন্তান হুম, সন্তান নাতি নাতনি পরিজন নিয়ে তাদেরকে হুম। তাদেরকে পরিবার বলে। তার মূল একসাথে ব্যবস্থা বসবাস করা। করাই মূলত পরিবার। আচ্ছা ঠিক আছে। দেখো আমরা এখানে আরো সংক্ষিপ্ত করে বলছি যে রক্ত সম্পর্কীয় কিংবা বিবাহে সূত্রে আবদ্ধ হয়ে বা বিবাহ সূত্রে সম্পর্কিত ব্যক্তিদের সংগঠন। ঠিক আছে? আমরা যদি হচ্ছে তোমরা হচ্ছে অন্য কোনো অধ্যায় হয়তো রাষ্ট্রের অধ্যায়ে পারবা সম্ভবত। ওখানে কি বলা হয় যে রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের আদিম কি বা সংগঠনের আদিম কি সেটা হচ্ছে পরিবার। বুঝতে পারছো? এই পরিবার থেকে সংগঠন আসছে সেখান থেকে মূলত রাষ্ট্র পর্যন্ত কিন্তু এখানে আসছে আরকি। বুঝছো? তাহলে বলছি যে রক্ত সম্পর্কীয় কিংবা বিবাহ সূত্রে সম্পর্কিত ব্যক্তিদের সংগঠন হচ্ছে পরিবার। যেখানে কি থাকে? প্রাপ্তবয়স্করা থাকে ও প্রাপ্তবয়স্করা দেখাশোনা করে। ওই যে তুফাইল যেটা বলছো যে আ বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে ছেলে সন্তান থাকে, নাতি-পুতি সবাইকে নিয়ে একসাথে বসবাস করে। এই কথাটাকে কি আমরা সংক্ষিপ্ত করে এখানে বললাম। ঠিক আছে? এই সূত্রে একটা হচ্ছে সবাই একসাথে বসবাস করে যেখানে কি করে? প্রাপ্ত বয়স্করা অপ্রাপ্ত বয়স্কদের কি করে? দেখাশোনা করে। অর্থাৎ বড়রা বাচ্চা-কাচ্চা সহ নিয়ে একসাথে কি বসবাস করে। ঠিক আছে?
তারপরে দেখো যে ম্যাকাইভার বলেছেন, ম্যাকাইভার নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তিনি বলেছেন যে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলা হয় আরকি। এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন কি বলা চলে আরকি, ওয়েস্টার্ন যে ওদের তো পরিবার নাই। ওরা মনে করে যে সন্তান জন্ম দেওয়াই মূলত পরিবার। কিন্তু আমাদের কালচারে কি এটা মূলত পরিবার না। আমাদের কালচারে বা বাংলাদেশ বলো কিংবা এই যে এশিয়া কান্ট্রি গুলার যে কালচার, এখানে হচ্ছে কি মূলত সবাই শুধু সন্তান জন্ম দেওয়া না। ওখানে হচ্ছে বাবা থাকে, বাবার বাবাও থাকে। আবার হচ্ছে আশপাশে অনেক মানুষকে নিয়ে কি মূলত পরিবারটা গড়ে ওঠে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো পরিবারের শ্রেণী বিভাগ যদি আমরা দেখি, যে পরিবারের শ্রেণী বিভাগ হচ্ছে বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে যদি আমরা দেখি, কয়েক ধরনের পরিবারের শ্রেণী বিভাগ হয় আরকি, বুঝছো? এটা যদি আমরা দেখি এখানে ৩ ধরনের শ্রেণী বিভাগ আমরা দেখতে পারি। একটা হচ্ছে বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে এক ধরনের পরিবারের শ্রেণী বিভাগ করা যায়। আর এটা হচ্ছে পারিবারিক কাঠামোর ভিত্তিতে আরেক ধরনের শ্রেণী বিভাগ করা যায় পরিবারের। ৩ নাম্বার হচ্ছে বৈবাহিক সূত্রে একটা পরিবারের শ্রেণী বিভাগ করা যায়। ১ম টা হচ্ছে দেখো বংশ গণনা ও নেতৃত্বের ক্ষেত্রে দেখো সেটা কি যে পিতৃতান্ত্রিক পরিবার, বুঝছো? পিতার নেতৃত্বে, হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাকে বলো তো বাংলাদেশের সাধারণ যে পরিবার জগৎ আমরা সাধারণ মানুষ যারা আছি, বাংলাদেশের স্বাভাবিক মানুষ যারা আছে তাদের পরিবার কি পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক? তার পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক। না, আমরা হচ্ছে এখন আর কুইজ নিব না। তোমাদের হচ্ছে যেগুলা বাকি আছে সেই অধ্যায়গুলো শেষ করতে হবে তো এই মাসের মধ্যে। এজন্য হচ্ছে কুইজ নিব না আরকি, বুঝছো? দ্রুত অধ্যায়গুলো শেষ করতে হবে। তাহলে বাংলাদেশের পরিবারগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। ঠিক আছে? পিতৃতান্ত্রিক কি? যেই পরিবারটা বাবার নেতৃত্বে চলে। বুঝতে পারছো? যেই পরিবার প্রধান হন মূলত বাবা, অথবা হচ্ছে এই যে গণনা করা হয়, বুঝছো? বাবার পরিচয়ে মানুষ মূলত কি হয়? পরিচিত হয়। তুমি গ্রামে গেলে দেখবা যে মানুষে ওদের জিজ্ঞেস করতে, তোমার বাবার নাম কি? ঠিক আছে? এই ধরনের ব্যাপার আরকি। আরেকটা আছে যে মাতৃতান্ত্রিক পরিবার। ঠিক আছে? মাতার নেতৃত্বে বা মায়ের নেতৃত্বে। বাংলাদেশের মধ্যে গারো যে সমাজটা আছে, পাহাড়ি কিছু সমাজ আছে, তারা হচ্ছে কি মাতৃতান্ত্রিক। মায়ের পরিচয়ে তারা পরিচিত হয়। বুঝতে পারছো? তাহলে বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে আমরা পরিবার দেখলাম ২ ধরনের, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক। ২ নাম্বার শ্রেণীবিভাগ যেটা আছে সেটা হচ্ছে পারিবারিক কাঠামো অনুযায়ী, হ্যাঁ? কাঠামো অনুযায়ী কি? একটা হচ্ছে একক পরিবার। বুঝছো? যেখানে কি থাকে? শুধুমাত্র বাবা-মা ও সন্তান এরাই মূলত থাকে। আর এটা হচ্ছে যৌথ পরিবার যেখানে কি দাদা-দাদি, চাচা সহ সবাই একসাথে বসবাস করে, হ্যাঁ? বাংলাদেশে আমরা এই ২ টা পরিবারই দেখি। একক পরিবারও আছে আবার কি যৌথ পরিবারও কিন্তু আছে। ৩ নাম্বার যেই ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিটা কি? বৈবাহিক সূত্রে ভিত্তিতে পরিবার। ঠিক আছে? সেটা কি? দেখো একপত্নীক পরিবার। একজন স্বামী, একজন স্ত্রী। ঠিক আছে? বহুপত্নীক পরিবার। ঠিক আছে? অনেক পুরুষ আছে, খুবই কম তারা। দেখবা যে একাধিক বিয়ে করে, একাধিক বিয়ে করে, একাধিক বিয়ে করার পরে একাধিক স্ত্রীকে একেকজনকে একেকটা ধরনের পরিবার গড়ে তোলে আরকি, হ্যাঁ? এটা হচ্ছে বহুপতি পরিবার যেটা বাংলাদেশে নাই। মানে একজন মহিলা একাধিক বিয়ে করে একাধিক সংসার করে না। এটা সাধারণত বাংলাদেশে নাই আরকি। কিন্তু কিছু জায়গাতে মূলত এটা আছে। বাংলাদেশে বেশিরভাগ যেটা সেটা হচ্ছে কি একপত্নীক পরিবার। মানে একজন স্বামী, একজন স্ত্রী এই ধরনের হয় আরকি। খুব খুব কম আছে যারা, কিছু পুরুষ আছে যারা একাধিক বিয়ে করে একাধিক পরিবার তারা গড়ে তোলে আরকি। ঠিক আছে? তাহলে আমরা পরিবারের শ্রেণীবিভাগ আমরা বুঝতে পারছি সবাই? পরিবারকে আমরা কিভাবে ক্যাটেগরাইজ করতে পারি? মৌলিক ৩ ধরনের ক্যাটেগরি করতে পারি। সেটার ভিতরে আরো অনেকগুলা ক্যাটেগরি আমরা করতে পারি। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা আরো সামনে যাবো। এখানে আছে পরিবারে কার্যাবলী। পরিবার আসলে কি ধরনের কাজ হয়, বুঝছো? দেখো এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, টেবিল দেখতে পাচ্ছ। ১ম যে এখানে ডান দিকে দেখো, দেখা যাচ্ছে কার্যাবলী, হ্যাঁ? ১ম টা হচ্ছে জৈবিক কাজ। জৈবিক কাজ কি? সন্তান জন্ম ও লালন করা। এটা মূলত পরিবারের বেসিক কাজ বলা চলে আরকি। ঠিক আছে? প্রত্যেকটা পরিবার এইভাবেই শুরু হয়। হ্যাঁ? সন্তান জন্ম দেওয়া এবং লালন-পালন করা। ঠিক আছে? ২ নম্বর হচ্ছে শিক্ষামূলক কাজ। হ্যাঁ, এখানে কি হয়? পরিবারে হচ্ছে নৈতিক শিক্ষা দেয়া হয়, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, সততা শেখানো হয়। দেখবা যে তোমাদের সাথে যদি কারো ব্যবহার খারাপ হয়, তাহলে মানুষে কি বলে? এর পরিবারের কোনো শিক্ষা নাই। তাই না? এরকম বলে না? অথবা এর পরিবারের কালচার খারাপ। ঠিক আছে? শিষ্টাচারে। তাহলে এই যে
নৈতিক শিক্ষা, শিষ্টাচার, সততা, ন্যায়পাল এই বিষয়গুলো আমরা কোথায় শিখি? এগুলা মূলত পরিবারে শিখি। পরিবারের কাজ হচ্ছে এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া। ৩ নাম্বার যে কাজ আছে সেটা কি? অর্থনৈতিক কাজ। ঠিক আছে? অর্থ উপার্জন করা, সম্পদ ব্যবস্থাপনা। বুঝতে পারছো? অর্থাৎ আমরা আমাদেরকে বেঁচে থাকার জন্য পৃথিবীতে সারভাইভ করার জন্য কি করতে হবে? আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে পরিবার আমাদেরকে শেখাবে। সম্পদ কিভাবে ব্যবস্থাপনা করতে হয়। ঠিক আছে? ধরো তোমার কাছে ৳১,০০,০০০ আছে। সেই টাকা তুমি কিভাবে হিসেব করবা? কোথায় কত টাকা খরচ করবা? কোথায় তোমার খরচ করা উচিত, কোথায় খরচ করা উচিত না? এই বিষয়গুলা কি করে? পরিবার আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। বুঝছো? এবং বলতে পারো যে স্যার তাহলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে কি শিখি? শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শিখি কিন্তু মৌলিক শিক্ষাটা আমরা কোথায় পাই? প্রাথমিক শিক্ষাটা আমরা মূলত পরিবারে পাই। এবং পরিবারের যে শিক্ষা এটাই মূলত অন্যতম শিক্ষা। বুঝতে পারছো? পৃথিবীতে অনেক মানুষ তোমরা এইভাবে দেখবা যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তারপরেও তারা সৎ মানুষ, তারপরেও তারা কি সফল মানুষ। এটা মূলত পরিবারের শিক্ষার কারণে হয়ে থাকে। তারপরে ৪ নাম্বারে দেখো যে রাজনৈতিক কাজ। বুঝতে পারছো? রাজনৈতিক কাজ কি? রাজনৈতিক কাজ হচ্ছে আদেশ মানা, অধিকার চর্চা, রাজনৈতিক সচেতনতা। বুঝতে পারছো? রাজনীতি মানে হচ্ছে কি? এক ধরনের হচ্ছে তোমার হচ্ছে ক্যাডার ভিত্তিক কাজ থাকে। বুঝতে পারছো? একটা রাজনৈতিক দলে একজন হচ্ছে নেতা থাকেন, নেতার অধীনে আরো অনেক জনের নেতা থাকেন, তার অধীনে অনেক ধরনের নেতা থাকেন, এরকম কর্মী থাকে। বুঝতে পারছো? একজন আরেকজনের আদেশ মানে। তো পরিবারেও এরকম আমাদের কি আছে? বাবা থাকেন, বড় ভাই থাকেন, চাচা থাকেন, দাদা থাকেন, বড়রা থাকেন, তাই না? তারা হচ্ছে কি করে? আমাদেরকে অনেক ধরনের আদেশ দেন, নির্দেশ দেন। তাহলে পরিবারে হচ্ছে আমরা কি করি? অনেক ধরনের আদেশ মেনে চলি। ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি করি? অধিকার চর্চা করি। ঠিক আছে? আমার কি কতটুকু অধিকার আছে সেটা আমাদেরকে পরিবারে শিখাইয়া দেয়। বুঝতে পারছো? তারপরে রাজনৈতিক সচেতনতা। বুঝতে পারছো? এইটাও আমরা কি পরিবার থেকে শিক্ষা পাই। ৫ নাম্বার যে কাজ আছে মনস্তাত্ত্বিক কাজ। সেটা কি? মনস্তাত্ত্বিক কাজ হচ্ছে আমরা পরিবার থেকে কি পাই? স্নেহ পাই, ভালোবাসা পাই, মানসিক প্রশান্তি পাই। ঠিক আছে? পরিবার হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলা দিয়ে থাকে। বাবা-মারা, বড় ভাইরা, আপুরা তারা কি করে? ছোটদেরকে আদর, স্নেহ, ভালোবাসা করে মানসিক প্রশান্তি দিয়ে থাকে। ঠিক আছে? তুমি যখন পরীক্ষায় যাও তোমাকে অনেক আদর যত্ন করে পরীক্ষাতে পাঠানো হয়, সাহস দেওয়া হয় যে তুমি পারবে। ভালো করে পরীক্ষা এই বিষয়গুলাকে মনস্তাত্ত্বিক কাজগুলো আমাদের পরিবার থেকে আমরা পেয়ে থাকি। হ্যাঁ? তারপরে হচ্ছে সর্বশেষ দেখো সেটা হচ্ছে বিনোদনমূলক কাজ। ওকে? বিনোদনমূলক কাজ কি? যে গল্প, ভ্রমণ, টিভি দেখা, আনন্দ উপভোগ করা এগুলা মূলত আমরা পরিবারে করে থাকি। হ্যাঁ? এগুলো আমরা সবাই করি। তোমরা তো নিশ্চয়ই সবাই এগুলাই তো হয় আরকি। আমরা একটু আলাদা করে পড়ে নিলাম আরকি। হ্যাঁ? এরপরে দেখো সমাজ আছে। সমাজ কি? আমরা পরিবার পড়লাম, এখন আমরা সমাজ পড়বো, তারপরে রাষ্ট্রতে যাবো আরকি। সমাজ হচ্ছে যখন একদল মানুষ সাধারণ উদ্দেশ্যে সাধনের জন্য একত্রে বসবাস করে, তখনই সমাজ গঠিত হয়। বুঝতে পারছো? যে সমাজে কিছু একটা জায়গাতে অনেক মানুষ থাকবে, তাদের মোটামুটি কি সাধারণ উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যের জন্য সবাই একসাথে বসবাস করে। ওটাকে কি বলা হয়? সমাজ বলা হয়। আমরা বৈশিষ্ট্যগুলা যদি দেখি তাহলে তাদের উদ্দেশ্যগুলা জানতে পারবো। বুঝছো? কি, কি উদ্দেশ্য? বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করা। ২ নম্বরটা হচ্ছে সাধারণ একটা উদ্দেশ্য থাকে। ৩ নম্বর হচ্ছে ঐক্য ও সহযোগিতা থাকে। তারপরে নির্ভরশীলতা, পারস্পরিক ক্রিয়া থাকে। বুঝতে পারছো? এইটা সমাজে দেখবা একজন হচ্ছে দোকানদার থাকে। ঠিক আছে? সে হচ্ছে ধরো তোমার হচ্ছে আলু, পটল, পেঁয়াজ এগুলা লাগবে। সে তোমার কাছে টাকা দিয়েই বিক্রি করে। কিন্তু মনে করো তার দোকানটা যদি না থাকতো তাহলে তুমি কি করতা? তোমার কাছে টাকা আছে। শুধু টাকা দিয়ে কিন্তু তুমি বাঁচতা না। বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে সমাজে আমাদের কি লাগে? পরস্পর সহযোগিতা লাগে। আমরা সমাজে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকি। পারস্পরিক ক্রিয়াগুলো এইভাবে সংঘটিত হয়। ঠিক আছে? এইটা হচ্ছে মূলত সমাজ এবং সমাজের বৈশিষ্ট্য। তারপরে আসো যে এরিস্টটল সমাজের একটা কথা বলছে। এরিস্টটল বলছেন, এরিস্টটল কে বলতো? এরিস্টটল কে ছিলেন? কে বলতে পারবা? আরকি। আচ্ছা ঠিক আছে। তোমাকে ধন্যবাদ বলার জন্য। আচ্ছা উম্মে লাইয়া বলছে না বিজ্ঞানী না, উনি মূলত দার্শনিক ছিলেন আরকি। বুঝছো? দার্শনিক ছিলেন এবং উনি হচ্ছে আ স্যার রাষ্ট্রচিন্তক অথবা এরিস্টটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী। হ্যাঁ, স্ট্যাটুর বলো। শিক্ষক। হ্যাঁ, হ্যাঁ, বলো কি বলছো? স্যার এরিস্টটল ছিলেন স্ট্যাটুর শিক্ষক ছিলেন নাকি? এরিস্টটল বুঝি নাই। আবার বলো। স্ট্যাটুর শিক্ষক আছেন নানি এরিস্টটল। এরিস্টটল তোমার কথাটা আমি বুঝি নাই কেন বুঝলাম না।
আবার একটু বলবা? স্যার কইলাম এরিস্টল, স্যার এ- প্যাট্রিস্টিক করছিলেন না নি এরিস্টল? স্ট্যাটিস্টিক্স তুমি একটু লিখে না, বলো। প্যাট্রিস্টিক করছিলেন না নি? প্লেটো, তুমি একটু জি লিখে বলো জি। তো, তুফাইল লিখে বলো। প্লেটো হচ্ছে, হ্যাঁ, সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল, এই তিনজনই হচ্ছে তারা দার্শনিক ছিলেন। এবং সবার প্রথমে সক্রেটিস ছিলেন, তারপরে প্লেটো ছিলেন, তারপরে এরিস্টটল ছিলেন আর কি। এই যে ধারাবাহিকতা, এরা হচ্ছে টিচার, ছাত্র মানে গুরু এবং শিষ্য আর কি, বুঝতে পারছো? এরিস্টটল, ঠিক আছে। জি তাহলে স্যার, এরিস্টটল আমি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এডি আমি বলছিলাম, আচ্ছা ঠিক স্যার আছে, এডি আমি ঠিক আছে। বলছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এরা সবাই দার্শনিক ছিলেন, এরা বিজ্ঞানী না, এরা মূলত দার্শনিক ছিলেন। এবং বিশেষ করে এরিস্টটল এখানে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় আর কি, বুঝতে পারছো? অথবা পৌরনীতির জনক বলা হয় মূলত এরিস্টটলকে, এইরকম ব্যাপারটা আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এরিস্টটলে কি বলছে দেখো, যে মানুষ স্বভাবগতভাবে সামাজিক জীব, ঠিক আছে। যে সমাজে বাস করে না সে হয় পশু নয়তো দেবতা। এই কথাটা সে বলছে আর কি, যে মানুষের যে বৈশিষ্ট্য, মানুষ মূলত কি স্বাভাবিকভাবে সে সামাজিক জীব, সে সমাজ ছাড়া বসবাস করতে পারে না। কেউ যদি সমাজে বসবাস না করে তাহলে সে হয় পশু হবে অথবা দেবতা হবে, বুঝতে পারছো? অর্থাৎ ওই পর্যায়ে ছাড়া কেউ সমাজ ছাড়া বসবাস করতে পারে না, এটা হচ্ছে তার উক্তি, ঠিক আছে। তারপরে আমরা যাব হচ্ছে সমাজ পড়লাম, তারপর আমরা রাষ্ট্রতে আসছি, ঠিক আছে। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে গার্নার নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, তিনি কি বলছে দেখো, যে তিনি বলছে যে নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি আনুগত্যশীল এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত সমষ্টি মূলত রাষ্ট্র। এখানে কয়েকটা পয়েন্ট আছে, বুঝছো? এগুলো তোমরা খুবই একদম সূক্ষ্মভাবে মনে রাখা। প্রথমটা হচ্ছে যে একটি নির্দিষ্ট ভূখণ্ড, বুঝছো? ভূখণ্ডটা কি? যেমন ধরো আমরা বাংলাদেশকে যদি চিন্তা করি, বাংলাদেশের আয়তন হচ্ছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এই যে আমাদের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার একটা ভূখণ্ড আছে, এই যে নির্দিষ্ট ভূখণ্ড, এখানে কি হয়েছে? স্থায়ীভাবে বসবাসকারী, আমরা সবাই কি স্থায়ীভাবে বসবাস করতেছি বাংলাদেশে। তারপরে হচ্ছে আরেকটা কি, সুসংগঠিত সরকারের প্রতি আনুগত্যশীল। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হইল ১৯৭১ সালের পর থেকে, তারপর থেকে কি আছে, বাংলাদেশে একটি সরকার আছে বা একটি রাষ্ট্রীয় কাঠামো আছে, সেই সরকারের প্রতি কি আমরা সবাই আনুগত্যশীল আছি। একই সাথে কি বহিঃশক্তি মানে বুঝো, মানে বিদেশি কোনো শক্তি, কোনো রাষ্ট্র যেন আমাদের উপর নিয়ন্ত্রণ করতে না পারে, সেই শক্তির নিয়ন্ত্রণ মুক্ত জনসমষ্টিকে কি বলা হয়? রাষ্ট্র বলা হয়। খুবই পূর্ণাঙ্গ একটি সংজ্ঞা উনি দিয়েছেন আরকি। এটা তোমরা মনে রাখতে পারো। মনে থাকবে আশা করি। ঠিক আছে? তারপরে তোমরা আসো, আমরা যদি আরো কিসে যাই, দেখো কি আছে? আচ্ছা, তারপরে আসো যে রাষ্ট্রের হচ্ছে উপাদান আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্রের ৪ টি উপাদান আছে। কি, কি? ১ম টা হচ্ছে জনসমষ্টি মানে মানুষ আরকি। ২ নাম্বারটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। ৩ নাম্বারের উপাদান হচ্ছে সরকার। ৪ নাম্বার উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। বুঝতে পারছো? এই ৪ টি উপাদানে কিন্তু উপরে যে সংজ্ঞাটা আমরা সেখানে কিন্তু আছে। বুঝতে পারছো? ধরো অনেক বড় একটা এরিয়া আছে, ওইখানে কোনো মানুষ নাই। তার মানে কি ওটা রাষ্ট্র হইতে পারে না। কিংবা ধরো মানুষ আছে কিন্তু নির্দিষ্ট কোনো একটা ভূখণ্ড নাই। বুঝতে পারছো? তাহলে কি সেটাও রাষ্ট্র হইতে পারে না। ৩ নাম্বার হচ্ছে কি, মানুষ আছে, জায়গাও আছে কিন্তু কোনো সরকার নাই। তাহলে কি সেটাও রাষ্ট্র হইতে পারে না। যেমন দেখবা তোমরা হচ্ছে গত বছরে দেখেছিলা যখন হচ্ছে আন্দোলন হয়েছিল না? কোটা সংস্কারের পরে যে বড় একটা আন্দোলন হয়েছিল, ওই সময় আগের যে সরকার ছিল, ওই সরকার পালায় যাওয়ার পরে কি হইছে? তাড়াহুড়া করে ১ম খুব দ্রুত কি করা হয়েছে? একটা সরকার গঠন করা হইছে। কারণ সরকার ছাড়া কখনো রাষ্ট্র হইতে পারে না। বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়? একটা রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে সরকার। সরকার না থাকলে সেটা রাষ্ট্র হয় না। ধরো আমরা যদি সরকার গঠন করতে অনেক দেরি হইতো তাহলে দেখা যাইত কি? অন্য যে কোনো রাষ্ট্র এসে এটা দখল করে ফেলাইতো। এরকম কখনো হইতে পারে না। বুঝছো?
আরেকটা কি থাকবে? ৪ নাম্বারটা সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে বুঝো, তুমি হচ্ছে তোমার রাষ্ট্রের বা রাষ্ট্রের যে সরকার আছে বা রাষ্ট্রের জনগণ হচ্ছে তোমার যে নির্দিষ্ট এরিয়া আছে, এখানে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের সরকার। এখানে অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। তাহলে রাষ্ট্রের কয়টা উপাদান বললাম বলো তো? দেখেই বলো সবাই। রাষ্ট্রের কয়টা আচ্ছা, উপাদান বলেছি? ৪ টা। ঠিক আছে? আচ্ছা, কি, কি উপাদান বলছি তোফায়েল? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ডের সরকার, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব। ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলো তো? আমরা বা ওই দেশের জনগণ। এখানে হচ্ছে পার্শ্ববর্তী কোনো দেশ কিংবা দূরের কোনো দেশে কি করতে পারবে না? হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে তাহলে আমাদের কি থাকবে? প্রতিরোধ ক্ষমতা আমাদের থাকবে। এইটা হচ্ছে মূলত সার্বভৌমত্ব। একটা রাষ্ট্রের অধীনে যত ক্ষমতা আছে সবগুলা সমস্ত আমাদের। এখানে অন্য কারো ক্ষমতা থাকবে না। এটাই হচ্ছে মূলত সার্বভৌমত্ব। ঠিক আছে? তাহলে চলো আমরা আরো সামনে যাই। আমরা যদি আরো সামনে আসি তাহলে দেখব যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কিছু মতবাদ আছে। হ্যাঁ? ১ম টা আছে দেখো ঐশী মতবাদ। হ্যাঁ? ঐশী মতবাদ মানে হচ্ছে ধর্মীয় মতবাদ টাইপের যে ব্যাপারটা। স্রষ্টা, হ্যাঁ? আমরা যারা ধর্মে বিশ্বাস করি আমরা কি মনে করি যে রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের সৃষ্টিকর্তা হচ্ছে স্রষ্টা। ঠিক আছে? স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন। শাসক তার প্রতিনিধি। আমরা এটা যারা ধর্মে বিশ্বাসী তারা এটাই মনে করি যে আল্লাহ তাআলা রাষ্ট্র সৃষ্টি করেছেন। এখানে সরকার হচ্ছে কি? তার প্রতিনিধি বা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আমরা তাকে মনে করি। ঠিক আছে? এটার আবার সমালোচনা আছে। সমালোচনাটা কি? যে অনেকে মনে করে যে এটা অগণতান্ত্রিক এবং স্বৈরাচারের জন্ম দেয়। বুঝতে পারছো? এইটা যারা হচ্ছে আ স্রষ্টায় বিশ্বাস করতে চায় না তারা হচ্ছে এই ধরনের কথা বলে আরকি, হ্যাঁ? আবার হচ্ছে অনেকে হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলে আরকি যে দেখা যায় যে অনেক সময় স্বৈর শাসনের সৃষ্টি হয় এই ধরনের মতবাদের কারণে। ঠিক আছে? আরেকটা আছে দেখো বল প্রয়োগের মতবাদ। সেটা কি? যে শক্তিশালী দুর্বলকে জয় করে রাষ্ট্র গঠন করে। মানে সাম্রাজ্যবাদী আরকি। তোমরা যদি মধ্যযুগের ইতিহাসগুলা পড়ো তোমরা দেখবা যে শক্তিশালী পাশের একটা রাষ্ট্র, পাশের দুর্বল যে রাষ্ট্র সেটা গঠন করে সরকার গঠন কইরা ফেলাইছে। ঠিক আছে? এটা আরেকটা এটারও একটা সমালোচনা আছে। মানে এটাকে অনেকেই অপছন্দ করে বলছেন, তারা কি বলছেন? যে শক্তির মাধ্যমে রাষ্ট্র টিকে থাকে না। বুঝতে পারছো? যেমন ধরো আমাদের বাংলাদেশেও যদি তোমরা দেখো যে গত বছরের যে ২৪শে জুলাইয়ে যখন আন্দোলন হয়েছিল ওই সময় তখনকার যে সরকার ছিল সে কিন্তু অনেক বল প্রয়োগ করছে। তারপরেও কিন্তু সে টিকে থাকতে পারে নাই। ঠিক আছে? এই ধরনের ব্যাপারটা আরকি। ঠিক আছে? তারপরে দেখো যে সামাজিক চুক্তি মতবাদ। এইটা হচ্ছে দেখো যে মানুষ পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে। এটা হচ্ছে দার্শনিক হবস এবং লক, রুসো এরা এই কথাটা বলছে আরকি। ঠিক আছে? তারপরে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ যেটা, সেটা কি? যে দীর্ঘ বিবর্তনের ফলে রাষ্ট্র গঠিত হয়। আরেকটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য বিজ্ঞানসম্মত মতবাদ হচ্ছে এটাই আরকি। বুঝতে পারছো? যে বিবর্তনমূলক মতবাদ। তোমরা যদি হচ্ছে ইতিহাস বই যদি পড়ে থাকো ওখানে দেখবা যে প্রাচীনকালে মানুষ কোথায় বসবাস করত? গুহাতে বসবাস করত, বনে জঙ্গলে বসবাস করত। ওখান থেকে ধীরে বিভিন্ন সভ্যতার জন্ম হয়েছে। তাই না? বিশ্ব সভ্যতা যদি তোমরা পড়ো ওখানে দেখবা যে গ্রিক সভ্যতা আছে, রোমান সভ্যতা আছে, চৈনিস সভ্যতা আছে। এরকম আরো হচ্ছে অনেক সভ্যতাগুলো আছে, হ্যাঁ? এইটা সভ্যতাগুলা পরিবর্তন বিবর্তন হইতে আজকে পর্যন্ত এসেছে। ঠিক আছে? তাহলে যে ৪ নাম্বার যে মতবাদ যেটা বিবর্তনমূলক মতবাদ কিংবা ঐতিহাসিক যে মতবাদ এটাই হচ্ছে কি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে আরকি। উৎপত্তি মানে বুঝো? মানে কোথায় থেকে রাষ্ট্র আসলে শুরু হইছে আরকি। এই দিক থেকে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা হচ্ছে একদমই হচ্ছে আ এই অধ্যায়ের হচ্ছে একদম শেষের দিকে আসছি। হ্যাঁ, সেটা কি? যে সরকার ও এর কাজ, হ্যাঁ? সরকার ও এর কাজ যদি দেখো সরকারের কাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা এবং তার জন্য দায়িত্বপ্রাপ্ত জনগোষ্ঠী। সরকার কারা? সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে দায়িত্বপ্রাপ্ত জনগোষ্ঠী যারা তারা মূলত কি? সরকার। সরকার বলতে শুধু একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা ডক্টর ইউনূস কিংবা ডক্টর আগের যে খালেদা জিয়া ইনারা না, বুঝতে পারছো? সরকার বলতে হচ্ছে রাষ্ট্রীয় কাজে যারাই দায়িত্ব পালন করে তারাই মূলত কি সরকার। পয়েন্টটা বুঝছো? যেমন ধরো তোমার উপজেলা অফিসার যিনি আছে তিনিও কি সরকারের পার্ট। বুঝাইতে পারছি? তোমার জেলা পরিষদের চেয়ারম্যান যিনি আছে তিনিও কি সরকারের পার্ট। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইউনিয়নের যে একজন চেয়ারম্যান হয় কিংবা ওয়ার্ডের যে মেম্বার হয় সেও সরকারের কিন্তু পার্ট। বুঝাইতে পারছি? সে কি করে?
রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করে আছে। ওকে? বা দায়িত্বপ্রাপ্ত আছে। তাহলে এটা হচ্ছে মূলত সরকার। তারপরে দেখো সরকারের ৩ টা বিভাগ আছে। কি, কি বিভাগ? একটা হচ্ছে কি আইন বিভাগ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আইন প্রণয়ন করা হয়। ২ নাম্বার বিভাগটা হচ্ছে শাসন বিভাগ। এটাও গুরুত্বপূর্ণ। আইন যেটা করা হইতেছে সেই আইনটাকে বাস্তবায়ন করা হয়। ঠিক আছে? ৩ নাম্বার বিভাগ হচ্ছে বিচার বিভাগ। সেই আইন বাস্তবায়ন করার পিছনে যদি উল্টাপাল্টা কাজ করে তারে হচ্ছে বিচার করে আরকি। বুঝতে পেরেছো? তাহলে একটা রাষ্ট্রের এই ৩ টা বিভাগ থাকে। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। ওকে? তারপরে দেখো জনগণের ভূমিকা কি থাকে এই ক্ষেত্রে? জনগণের ভূমিকা যে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে থাকে আরকি। হ্যাঁ? আচ্ছা। তাহলে আমরা হচ্ছে এখানে এইটাই বোধহয় আমাদের হ্যাঁ, এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ অংশ। সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম রাষ্ট্র কাকে ব অ্যা সরকার কাকে বলে এবং জনগণ কাকে বলে। ঠিক আছে? সেটাও আমরা দেখলাম বা জনগণের দায়িত্ব দেখলাম। এখন আসে রাষ্ট্র ও সরকারের সম্পর্কটা যদি আমরা দেখি। ঠিক আছে? দেখো ১ম কয়েকটা বিষয় আছে। কি, কি দিক থেকে সম্পর্ক থাকে? প্রথমত অর্থনৈতিক সম্পর্ক। ঠিক আছে? দেখো যে রাষ্ট্র কি? এখানে ৪ টা দেখো যে রাষ্ট্র হচ্ছে কি করে আমি এটাকে তুলে দেখাই যে এই যে এখানে বিষয়গুলো আছে এই যে দিকে আর এখানে হচ্ছে রাষ্ট্র আছে। হ্যাঁ? রাষ্ট্র হচ্ছে কি করে অর্থক্ষেত্রে জনগণ, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্বের সমষ্টি। ঠিক আছে? সরকার কি করে? রাষ্ট্র পরিচালনাকারী সংস্থা। তারপরে স্থায়িত্বের ক্ষেত্রে দেখো রাষ্ট্র হচ্ছে স্থায়িত্ব। ঠিক আছে? সরকার অস্থায়ী এবং পরিবর্তনশীল। বুঝতে পারছো? আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কি থাকবে? সবসময় থাকবে। এটা কখনো পরিবর্তন হবে না। কিন্তু সরকার যেটা, সেটা কি হয়? পরিবর্তন হয়। যেমন ধরো শেখ হাসিনার পরে কে আসে? ডক্টর ইউনূস সরকার হয়েছে বা ইউনূসের সরকার হয়েছে। কিছুদিন পরে যখন নির্বাচন হবে তখন আরেকটা সরকার আসবে। তারপরে আরো কদিন পরে আরেকটা সরকার আসবে। তার মানে হচ্ছে সরকার পরিবর্তন হয়, সরকার পরিবর্তনশীল বা অস্থায়ী। কিন্তু রাষ্ট্র যেটা, রাষ্ট্রটা কি হয় না? পরিবর্তন হয় না, সেটা স্থায়ী রাষ্ট্র হয়। তারপরে দেখো প্রকৃতি কি? এই রাষ্ট্র হচ্ছে বিমূর্ত। বুঝতে পারছো? রাষ্ট্রটা মূলত হচ্ছে একটা কি বলা চলে? এটা হচ্ছে অনেকটাই দেখা যায় না। এটা হচ্ছে একটা কিসের মতো আরকি? বিমূর্ত প্রতীকের মতো আরকি। বুঝতে পারছো? প্রতীকের মতো হচ্ছে রাষ্ট্র। কিন্তু দৃশ্যমান, সরকার হচ্ছে দৃশ্যমান। সরকারকে আমরা দেখতে পারি। কখন কে সরকার ক্ষমতায় আসে এটা কি আমরা দেখতে পারি, দৃশ্যমান। তারপরে ক্ষমতার ক্ষেত্রে দেখা আছে রাষ্ট্র হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। কিন্তু সরকার কি? সরকার হচ্ছে সার্বভৌমত্বের বাস্তবায়নকারী। অর্থাৎ রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা কি? সরকার বাস্তবায়ন করতে পারে মাত্র। ৪ নাম্বার উদাহরণ দেখো আছে কি আছে? যে বাংলাদেশ হচ্ছে একটা রাষ্ট্র। বর্তমান সরকার হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ১ম যে অধ্যায় পৌরনীতি এবং নাগরিকতা। এখানে আমরা বেসিক কিছু বিষয় দেখলাম। পৌরনীতি কাকে বলে? পৌরনীতির প্রতিশব্দ, পৌরনীতির উৎপত্তি, ঠিক আছে? তারপরে হচ্ছে পৌরনীতির পরিসর পর্যন্ত দেখলাম। ঠিক আছে? তারপরে রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, সমাজ, তারপরে হচ্ছে আ পরিবার এই বিষয়গুলো আমরা দেখে আসছি। ঠিক আছে? এখন তোমরা বলো যে ১ম অধ্যায় এখন পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, এর মধ্যে বিশেষ করে আনিকা পড়ে আসছো। তুমি সহ সবার কাছেই বলতে চাচ্ছি যে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? কিংবা তোমরা কোনো কিছু বুঝো নাই এরকম আছে কিনা একটু বলো। সবাই বুঝতে পারছো? যারা বুঝতে পারছো তারাও রেসপন্স করো যে সবকিছু বুঝছো। ওকে। ও প্রোফাইল ক্লিয়ার। লাইবাও বুঝতে পারছে। তারপরে হচ্ছে আচ্ছা আরো ২ জন কই? আনিকা বুঝতে পারছো? আর উম্মে লিয়া। তোমরা কি আছো ক্লাসে? লাগবে সৃজনশীলের জন্য? উৎপত্তি মুখস্থ করা লাগবে না। পয়েন্ট গুলা আরকি বুঝছো? আনিকা প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের উৎপত্তিগুলো দেখো এই যে এখানে আমরা দেখছিলাম। এই মতবাদের কথা বলতেছেন। এটা মুখস্থ করা লাগবে না, হ্যাঁ? এটা মুখস্থ করার বিষয় না। শুধু এমনি বুঝলেই হবে আরকি। এটা একটু মুখস্থ কইরো, বুঝছো? এটা মুখস্থ করলে ভালো হবে। তারপরে হচ্ছে উপাদানগুলা মুখস্থ করতে হবে, হ্যাঁ? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা সবসময় কাজে লাগবে। রাস্তায় ৪ টি উপাদান। এটা তোমার অবশ্যই জরুরি।
আরেকটা হচ্ছে সার্বভৌমত্ব কাকে বলে? এটা একটু ভালো করে পড়িও। বই থেকেও একটু পড়ে নিও। এটা পরে প্রশ্নে আসে অনেক সময়। সার্বভৌমত্ব বলতে কি বুঝো? বুঝতে পারছো? অথবা সৃজনশীল প্রশ্নে আসতে পারে যে ক নামক একটি রাষ্ট্র গ নামক একটি রাষ্ট্রকে আক্রমণ করলো। ঠিক আছে? বলার পরে বলতে পারে যে এখানে রাষ্ট্রের যে ৪ টি উপাদান আছে, কোন উপাদানটি এখানে লঙ্ঘিত হয়েছে? সেটা হচ্ছে সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। এরকম কি আসতে পারে। বুঝতে পারছো? এজন্য রাষ্ট্রের ৪ টি উপাদান মুখস্থ করার পাশাপাশি তোমরা হচ্ছে যে সার্বভৌমত্ব কাকে বলে এটা আরেকটু ভালো করে বুঝে নিবা। ঠিক আছে? ঠিক আছে আনিকা তোমার প্রশ্নের জন্য তারপরে হচ্ছে একজনের থেকে রেসপন্স পাই নাই। উম্মে লিয়া কি ক্লাস করতেছে নাকি ও ঘুমাচ্ছে নাকি ও গেমস খেলতেছে নাকি ও ফেসবুকিং করছে? কি করছে? আচ্ছা। তারপরে আমরা তোমরা জানো যে আজকে হচ্ছে আমরা ২ টা অধ্যায় কভার করব। বুঝছো? কারণ হচ্ছে তোমাদের প্রায় অনেকগুলো অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। তারপরেও হচ্ছে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম কার কোন অধ্যায়ে সমস্যা। তোমরা দেখলাম যে সবাই জানাইছো মোটামুটি সবগুলাতেই সমস্যা আছে আরকি। এজন্য যেটা করব এখন হচ্ছে কোন পরীক্ষা নিব না। এখন যেটা করব হচ্ছে কোর কনসেপ্ট যেগুলো আছে এগুলো তোমাদেরকে একটু বুঝাইয়া দিব। যেন হচ্ছে তোমরা যেকোনো প্রশ্নের উত্তর করার জন্য তোমরা ক্যাপাবল হও আরকি। অথবা তোমরা নিজেরা যেন আরেকটু ভালো করে পড়াশোনা করতে পারো। ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী অধ্যায়ে গেলাম, হ্যাঁ? আচ্ছা, উম্মেলিয়া তুমি হচ্ছে রেসপন্স করছো, এইভাবে রেসপন্স কইরো, করলে হচ্ছে ভালো লাগে যে তোমাকে বুঝাইতে পারতেছি স্যারে। ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি। পরবর্তী অধ্যায়টা আমাদের কি আছে বলো তো? কে বলতে পারবা? আমাদের চতুর্থ অধ্যায়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলো তো? চতুর্থ অধ্যায়ে স্যার, হ্যাঁ বলো। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত আজকে এই যেটা একটু আগে পড়ে আসলাম আমরা দেখছি যে রাষ্ট্রে সরকার কতটা গুরুত্বপূর্ণ। এখানে মূলত আমরা পড়বো আর কি যে রাষ্ট্র এবং সরকার। আমরা কিন্তু একটা এই যে যদি তোমরা এখানে দেখো এই যে রাষ্ট্র এবং সরকারের সম্পর্কটা প্রথম অধ্যায়ে পড়ছি। ঠিক আছে? এই বিষয়টাকে রাষ্ট্র এবং সরকারকে আমরা আরেকটু এক্সটেন্ড করে একটু বেশি করে বিশ্লেষণ করে পড়বো আর এখানে। ঠিক আছে? দেখো রাষ্ট্র এবং সরকারের সংজ্ঞা এবং উপাদান যদি আমরা দেখি, রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে যে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী রাজনৈতিক প্রতিষ্ঠান যার সার্বভৌমত্ব থাকে। এটা হচ্ছে মূলত রাষ্ট্র। ওকে? তারপরে সরকার কি? সরকার হলো রাষ্ট্র গঠনের উপাদান, রাষ্ট্র পরিচালনায় কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠান। আমরা সংক্ষেপে বলছি আর কি। বুঝতে পারছো? মূল পয়েন্ট গুলো তোমরা যে বইতে দেখো অনেক ডিটেইলসে দেওয়া থাকবে। এই কথাগুলো যদি তোমরা বুঝো তাহলে এটাকে তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা। ঠিক আছে? তাহলে রাষ্ট্র এবং সরকার অর্থাৎ রাষ্ট্র তোমরা যদি রাষ্ট্র এবং সরকারকে ইমাজিনেশন করো তাহলে ধরো এরকম হইতে পারে যে আহ রাষ্ট্র হচ্ছে একটা নৌকা, বুঝছো? আর সরকার হচ্ছে সেই নৌকার মাঝি। তাহলে সরকারে কি করবে? সরি, মাঝি কি করবে? নৌকাকে চালিয়ে নিয়ে যাবে, তাই না? এরকম হচ্ছে আর কি, বুঝছো? তাহলে সরকার হচ্ছে রাষ্ট্র হচ্ছে একটি প্রতিষ্ঠান যার সার্বভৌমত্ব ক্ষমতা আছে, যার সার্বভৌমত্ব থাকে। আর সরকার হচ্ছে কি? সেটা পরিচালনা করার কর্তৃপক্ষ অথবা মাঝির মতো আর কি, সে রাষ্ট্রকে পরিচালনা করে। ঠিক আছে? রাষ্ট্রের উপাদান আমরা আগেই পড়ে আসছি, 4টা উপাদান আছে। পরে আসছি জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। এখানে আমি আর সময় নিচ্ছি না, হ্যাঁ? বুঝতে পারছো? একটা জি মিনিট তোমরা স্যার। দাঁড়াও। একজন স্টুডেন্ট ফোন দিয়ে এই রাষ্ট্রের উপাদান আমরা আগেই পড়ে সেজন্য এখানে আর সময় নিচ্ছে না। হ্যাঁ, আমরা সামনে আগাবো। সামনে আগাইলে আমরা দেখবো কি আছে যে রাষ্ট্রের ধরন আছে, বুঝছো? পৃথিবীতে বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলাকে যদি আমরা এখানে একটু দেখি, এটা তোমাদের বই থেকে নেওয়া, এরকম একটা চার্ট দেখবা দেখা আছে। হ্যাঁ, আমরা প্রথমে রাষ্ট্রকে 3টি রাষ্ট্রের ধরন বার করতে যাই। প্রথমে 3 ধরনের রাষ্ট্র আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে কি? অর্থনীতির ভিত্তিতে এক ধরনের রাষ্ট্র, এই যে এটা হচ্ছে অর্থনীতির ভিত্তিতে এক ধরনের রাষ্ট্র। 2 নম্বর হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে আরেক ধরনের রাষ্ট্র। 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে কি? ক্ষমতা বন্টনের ভিত্তিতে আরেক ধরনের রাষ্ট্র হয়। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ক্যাটাগরি। আমরা যদি এগুলোকে সাব ক্যাটাগরি করতে যাই তাহলে অর্থনীতির ভিত্তিতে যে রাষ্ট্র আছে সেখানে আমরা 2 ধরনের রাষ্ট্র দেখতে পাই। বুঝছো? অর্থনীতির ভিত্তিতে কি? একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে? অর্থনীতির ভিত্তিতে এটা আমরা সামনে গেলে আমরা ডিটেইলসে পড়বো।
ক্ষমতার উৎসের ভিত্তিতে যদি তুমি দেখো, এখানেও ২ ধরনের রাষ্ট্র আছে। বুঝছো? সেটা কি? একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আরেকটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। আরো ২ টা বিষয় এখানে রয়ে গেছে। একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে রাষ্ট্র, আরেকটা যেটা কি? উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। বুঝছো? তাহলে আমরা যদি দেখি যে প্রাথমিকভাবে রাষ্ট্রে আমরাকে ৫ প্রকার করতে পারি। অর্থনীতির ভিত্তিতে, ক্ষমতার উৎসের ভিত্তিতে, ক্ষমতার আ বন্টনের ভিত্তিতে, আরেকটা হচ্ছে উত্তরাধিকারের ভিত্তিতে, আর উদ্দেশ্যের ভিত্তিতে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে ক্ষমতার এই যে এইটা, ক্ষমতার উৎসের ভিত্তিতে ২ প্রকার গণতান্ত্রিক রাষ্ট্র এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র। যেখানে একজনই সব ক্ষমতার উৎস থাকে আরকি। ৩ নাম্বারটা হচ্ছে কি? ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র। সেটা কি? এককেন্দ্রিক রাষ্ট্র, আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র। বুঝতে পারছো? যেখানে ক্ষমতাটা কতটুকু কোথায় কতটুকু থাকবে আরকি। এই ধরনের বন্টনটা হয়। তুমি এরপরে আসো উত্তরাধিকারের সূত্রে যে রাষ্ট্রটা হয় সেটা কি ধরনের? একটা হচ্ছে রাজতন্ত্র হয়, হ্যাঁ? রাজতন্ত্র হয়। উত্তরাধিকারের ভিতরে রাজতন্ত্র হয়। এই রাজতন্ত্রটা আবার কয় ধরনের? ২ ধরনের হয়। সেটা কি? একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। বুঝছো? তারপরে দেখো যে উদ্দেশ্যের ভিত্তিতে মূলত কল্যাণমূলক রাষ্ট্র হয় আরকি। এটা আমরা নরমালি এখানে একটু দেখলাম। সামনে গেলে তোমরা আরো ডিটেইলস এ দেখবা, কোন সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা এই যেগুলো প্রত্যেকটাই পড়বো। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র আমরা দেখতেছি। অর্থনীতির রাষ্ট্র কি? দেখো যে কি বলছে, ১ম টা যে পুঁজিবাদী রাষ্ট্র ছিল, তাই না? পুঁজিবাদী কি? যে ব্যক্তি মালিকানায় বিশ্বাস, বাজার অর্থনীতি, ব্যক্তির অধিকার বেশি গুরুত্ব পায়। বুঝছো? অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থায় যে রাষ্ট্র, এখানে হচ্ছে ব্যক্তিগত মালিকানা বেশি থাকে। বুঝছো? যেমন ধরো একজন মানুষে যেকোনো ধরনের ব্যবসা করতে পারবে। যেমন ধরো আমরা দেখবা যে আমাদের গাড়িগুলা আছে না? দেখবা রাষ্ট্রীয় সরকারি গাড়ি কতটুকু খুবই কম। বিআরটিসি কিছু গাড়ি আছে কিন্তু অধিকাংশ কি? ব্যক্তি মালিকানা অথবা প্রাইভেট প্রতিষ্ঠান আছে। বুঝতে পারছো? বাজার অর্থনীতি তোমরা অর্থনীতিতে পড়ছো অথবা পড়বা হয়তো। বাজার অর্থনীতি হচ্ছে এখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না। বুঝতে পারছো? বাজারে যে যার থেকে যত টাকা নিতে পারে এইরকম একটা বাজার ব্যবস্থা কিন্তু তোমরা বইতে আরো ডিটেইলস এ পড়বা। অর্থাৎ মূলত এখানে একটা দাম ব্যবস্থার একটা নীতি আছে যে চাহিদা তোমার হচ্ছে। আচ্ছা, আজান হচ্ছে, আমরা ১ টা মিনিট ওয়েট করি, হ্যাঁ? অর্থনীতির কথা আমি বলছিলাম যে বাজার অর্থনীতি হচ্ছে উন্মুক্ত বাজার আরকি। এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা হচ্ছে এক ধরনের। আর হচ্ছে ব্যক্তির অধিকার সবসময় বেশি থাকে আর এটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। ঠিক আছে? আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এটা কি? এটা হচ্ছে সমাজ কল্যাণমুখী। ঠিক আছে? সম্পদ সামাজিক মালিকানায় রাষ্ট্র কাজ করে শ্রেণী বৈষম্য হ্রাস করতে। অর্থাৎ আমি যদি তোমাদের সহজে বলি, আমরা পুঁজিবাদী যে ব্যবস্থা দেখলাম যে এখানে সমস্ত সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি মালিকানা। এখানে আমি চাইলে কোটিপতি হইতে পারবো। আমি সমাজকে দেখার দরকার নাই। বুঝতে পারছো? আমার আশপাশে কেউ যদি না খায়া থাকে, ওইটার জন্য আমার দেখার বাধ্যবাধকতা নাই। বুঝতে পারছো? আমি ইচ্ছামত টাকা উপার্জন করতে পারবো। এটা হচ্ছে পুঁজিবাদী অবস্থা। আর সমাজতান্ত্রিক অবস্থা কি? যে না এখানে এটা করা যায় না। রাষ্ট্র হচ্ছে সবকিছুর মালিক। রাষ্ট্র তোমাকে নির্ধারণ করে দিবে তুমি কি খাবা, কি পড়বা, কি করবা, কি করবা না। বুঝতে পারছো? তো সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা ঠিক উল্টোটা। ওকে? তাহলে অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রের ২ ধরনের হয়, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক। আমরা তারপরে যাব, আমরা দেখব হচ্ছে আ ক্ষমতার উৎসের ভিত্তিতে যে রাষ্ট্র আমরা দেখছিলাম, সেটা কি ধরনের আমরা দেখছিলাম? ২ ধরনের হয়। একটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে প্রসিদ্ধ, সবচেয়ে বেশি পরিচালিত সেটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা কি? জনগণের দ্বারা শাসন, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন, মৌলিক অধিকার রক্ষিত হয় আরকি। ঠিক আছে? যেমন বাংলাদেশের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা আরেকটা হচ্ছে ক্ষমতার উৎস, যে এখানে একক ব্যক্তি বা একক দল দ্বারা শাসন। সিদ্ধান্তে গ্রহণে জনগণের অংশগ্রহণ কম অথবা নেই বললেই চলে। স্বৈরাচার পরিলক্ষিত হতে পারে। বুঝতে পারছো? একনায়কতান্ত্রিক একক সবকিছুর ক্ষমতার অধিকারী আরকি। বাংলাদেশ মূলত গণতান্ত্রিক রাষ্ট্র হইলেও অনেক সময়ই বাংলাদেশ অনেক সময় কি একনায়কতন্ত্রের কাছাকাছি গিয়েছে কিংবা অনেক সময় একনায়কতন্ত্র কিন্তু হয়েছে। এটা যদিও অবৈধ ছিল কিন্তু মূলত বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র। ওকে? আমরা ক্ষমতার উৎসের ভিত্তিতে ২ ধরনের দেখলাম। গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক। কিন্তু তুমি যদি হচ্ছে ক্ষমতার বন্টন পরেরটা যদি যাও, ক্ষমতা বন্টনের ভিত্তিতে একটা হচ্ছে ক্ষমতার উৎস, এই যে এটা আমরা পড়ছি গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক।
আর ক্ষমতা বন্টনের ভিত্তিতে যেটা এটা আরেকটা। এটা হচ্ছে কি এককেন্দ্রিক। এককেন্দ্রিক রাষ্ট্রটা কি বৈশিষ্ট্য দেখো সেটা হচ্ছে যে সমস্ত শাসন ও কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। স্থানীয় সরকারের ক্ষমতা স্বায়ত্তশাসন কম। যেমন বাংলাদেশ, বুঝতে পারছো? আমাদের বাংলাদেশের যে প্রধান যে সরকার থাকে এই সরকার সবকিছুর মালিক থাকে আরকি। বুঝতে পারছো? আমাদের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ঠিক আছে? তারপরে দেখো আ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেখানে আছে যে কেন্দ্র বা প্রদেশ ও রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে। ঠিক আছে? তুমি তুমি যদি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতের দিকে তাকাও, তোমরা দেখবা যে হচ্ছে কি বলা হয়, হ্যাঁ? ওদের হচ্ছে বিভিন্ন রাজ্য আছে। বুঝতে পারছো? বিভিন্ন রাজ্যগুলো আছে। একটা আছে কেন্দ্রীয় সরকার, ওদের আরেকগুলা রাজ্য সরকার আছে। বুঝতে পারছো? ওদের ক্ষমতাগুলা ভাগ বন্টন করা আছে। একই সাথে তুমি যদি আমেরিকার দিকে তাকাও, ওখানেও দেখবা কি আছে? উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ আছে। ওদের ক্ষমতার অনেক ভাগ বন্টন আছে আরকি। ঠিক আছে? তাহলে ক্ষমতা বন্টনের ভিত্তিতে আ ২ ধরনের হয়, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। যদি প্রশ্ন আছে যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে বাংলাদেশ কোন ক্যাটেগরি সরকারের অধিভুক্ত বা রাষ্ট্রের অধীনস্থ সেটা কি ধরনের হবে? এককেন্দ্রিক। কারণ আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় আছে। সামনে হয়তো পরিবর্তন হইতে পারে বাট এটা এখনো সিওর না। ঠিক আছে? আচ্ছা। আর যদি উৎসের ভিত্তিতে বলে তাহলে কি বলবা? গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বাংলাদেশ বলবা। আচ্ছা। তারপরে আসো যে উত্তরাধিকার এবং উদ্দেশ্য এই ২ টাকে আমরা এক জায়গায় নিয়ে আসছি। উত্তরাধিকার সূত্র যেটা সেটা ১ম টা কি? রাজতন্ত্র। রাজতন্ত্র কি? যে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে হয়। বুঝতে পারছো? যেমন ধরো রাজার পুত রাজা হয়। হেই পুত্রের হের পুত আবার রাজা হয়। হের পুত আরেকবার রাজা হয় আরকি। বুঝতে পারছো? এই যে পারিবারিক সূত্রে রাজ পরিবার যে একটা হইছে সেই রাজ পরিবারের উত্তরাধিকার যারা হয় সবাই রাজা হয়ে যায় বা ক্ষমতা দখল করে বা ক্ষমতায় গ্রহণ করে এটা মূলত কি রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। ঠিক আছে? উদাহরণ হয় অনেক জায়গাতে রাজা হয় কিংবা রানীর রাজবংশীয় শ্রেণী হয়, হ্যাঁ? তারপরে নিয়ম নিয়ম নিষ্ঠ রাজতন্ত্র। ঠিক আছে? এটা কি ধরনের রাষ্ট্রপ্রধান সীমিত কর্তৃত্ব রাখেন, ক্ষমতার বেশিরভাগ ভূমিকা জনগণের। যেমন যুক্তরাজ্য। ওখানেও কি রাজপরিবারের শাসন চলে কিন্তু এটা একক না। এখানে কি আবার জনগণের অংশগ্রহণটাও কিন্তু আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে নিরঙ্কুশ রাজতন্ত্র। সেটা কি? যে রাষ্ট্রপ্রধান সর্বশেষ এবং পূর্ণ ক্ষমতার অধিকার। সেটা হচ্ছে সৌদি আরব। বুঝতে পারছো? এই যে সৌদি আরব ওরা নিরঙ্কুশ রাজতন্ত্রে বিশ্বাসী। যার কারণে কি হয়? ওরা দেখবা আকাম-কুকাম যা আছে দুনিয়ার সবকিছু ওরা করে বেড়ায়। ওদেরকে কেউ কিছু করতে পারে না। এই রাষ্ট্র ব্যবস্থার কারণে কিন্তু ওরা সমস্ত আকাম-কুকাম কইরা বেড়াচ্ছে। বুঝতে পারছো? তারপরে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে আমরা দেখছিলাম এই যে আমি এখানে ইয়েলো না গ্রিন মার্ক করে রাখছি উপরে দেখো এই যে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র যেটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। বুঝছো? সরকার জনগণের মৌলিক চাহিদা মেটায়। শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা এগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক উদ্দেশ্যের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র সেটা কি? সুইডেন, নরওয়ে এগুলো হচ্ছে মূলত কি? কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য অথবা উদ্দেশ্যের ভিত্তিতে তাদের রাষ্ট্রনীতি পরিচালিত হয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা স্যার আসছি স্যার হ্যাঁ, বলো, স্যার বলো। কানাডাও না কল্যাণমূলক রাষ্ট্র, কানাডাও না কল্যাণমূলক রাষ্ট্র। কানাডা না, কানাডা হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ওখানে হচ্ছে তোমার কানাডা মূলত হচ্ছে খুব সম্ভবত গণতান্ত্রিক রাষ্ট্র কানাডা। ওইটা মূলত হচ্ছে তোমার কি আ ওখানে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আরকি। ওদের হচ্ছে ওদের যে ক্ষমতা যেটা ওইটা হচ্ছে এককেন্দ্রিক না, ওটা বন্টন করা আছে। ঠিক আছে? কিন্তু হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র যেটা আ এটা হচ্ছে সুইডেন, নরওয়ে এগুলাকে বলা হইতেছে আরকি। তার মানে অন্যগুলা অকল্যাণ সেটা না। বুঝতে পারছো? সেগুলা তো কল্যাণ আছে। বাট এরা হচ্ছে মানে মানুষের দিকে বেশি গুরুত্ব দেয় আরকি। বুঝতে পারছো? এবং সুইডেন অন্যতম জি স্যার। শান্তিপ্রিয় একটা দেশের মতো আরকি বলা চলে আরকি। বুঝতে পারছো? আচ্ছা। তারপরে আমরা পরের দিকে যাই। এখন আমরা আসবো সরকার ব্যবস্থার উপরে। বুঝতে পারছো? সরকার ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি, ১ম টা দেখো আছে যে সরকারের শ্রেণীবিভাগ। সরকারের কি শ্রেণী আছে? ১ম টা দেখো যে ক্ষমতা বন্টনের নীতি। আ সেখানে কি এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার আমাদের হয়। হ্যাঁ? তারপরে হচ্ছে আরেকটা আমাদের আছে যে আইন ও শাসন বিভাগ সম্পর্কিত নীতি যেটা আছে সেটা কি? সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। বুঝতে পারছো? এটা হচ্ছে এটা কি কোনভাবে মিসিং আছে কিনা? আচ্ছা।
আমরা যদি হচ্ছে সরকার ব্যবস্থাটা দেখি, তো সরকারের ধরন যদি বা প্রধান ভিত্তিটা হচ্ছে ক্ষমতা বন্টনের দিক থেকে হচ্ছে এককেন্দ্রিক অথবা যুক্তরাষ্ট্রীয় হবে। আর আইন এবং শাসন বিভাগের কি থাকবে? সম্পর্কটা কি? সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বুঝো? মানে হচ্ছে যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কি রাষ্ট্রপতি থাকেন। যেমন ধরো ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রধানমন্ত্রী না, ও কিন্তু রাষ্ট্রপতি। কিন্তু ও হচ্ছে সবকিছুর ক্ষমতার অধিকারী। কিন্তু বাংলাদেশ যদি দেখো, আমাদের আগের যে রাষ্ট্রপ্রধান যে ছিল, প্রধানমন্ত্রী ছিল, তাই না? আমাদের রাষ্ট্রপতি অত পাওয়ারফুল কিন্তু না। তো রাষ্ট্রপতি যেখানে সবচেয়ে ক্ষমতার অধিকারী সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। আর আমাদের সরকার হচ্ছে প্রধানমন্ত্রী কিংবা সংসদীয় সরকার এবং সংসদ শাসিত সরকার আরকি। ঠিক আছে? তারপরে তুমি আসো, আরেকটা আছে আমাদের এখানে আ এইটা আমি বলে দিছি অলরেডি যে রাষ্ট্রপতি শাসিত সরকার কি ধরনের হয় এটা বলে দিছি অলরেডি। দেখো, রাষ্ট্রপতি সরকারের প্রধান হন, আইনসভা থেকে স্বাধীন, হ্যাঁ? আইনসভা মানে সংসদ থেকে স্বাধীন আরকি। রাষ্ট্রপতি ইচ্ছামত কাজ করতে পারে। তারপরে হচ্ছে মন্ত্রিসভা আইনসভা সদস্য হতে পারে না। অর্থাৎ আমাদের যে বর্তমান যে ব্যবস্থা আছে সংসদীয় ব্যবস্থা, এখানে মন্ত্রী যারা হয় ওরা কিন্তু এমপি থেকেই ওদেরকে মন্ত্রী বানানো হয় অনেককে। অধিকাংশ ক্ষেত্রে এমপি থেকে মন্ত্রী বানানো হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত ক্ষেত্রে কি হয়? মন্ত্রিসভার সদস্য যারা হয় তারা কি এমপি হইতে পারে না। সংসদ সদস্য হইতে পারে না আরকি। ঠিক আছে? আবার দেখো, শাসন বিভাগ আইন বিভাগকে দায়বদ্ধ নয়। ঠিক আছে? আইন বিভাগকে আইনসভাকে দায়বদ্ধ নয় আরকি। অর্থাৎ ওখানে হচ্ছে তোমার সংসদ যেটা, ওই সংসদের ক্ষমতা আসলে খুব বেশি থাকে না। তারা মূলত বেসিক্যালি রুটিন ওয়ার্ক করে আরকি, হ্যাঁ? আচ্ছা, ক্লাস হচ্ছে আমাদের আ ২ ঘন্টার ক্লাস তো। কিন্তু আমাদের ২ ঘন্টা লাগবে না। আমরা আরো আগেই শেষ করে দিব। বুঝতে পারছো? পুরা অধ্যায় কভার করতে তো ২ ঘন্টার উপরে লাগার কথা। কিন্তু আমরা আরো শর্ট করে নিয়ে আসছি আরকি যেন তোমাদেরকে কম সময়ে আমরা বেশি বুঝাইতে পারি। ঠিক আছে? তাহলে ধরো আমাদের হচ্ছে এখন হচ্ছে আ ৪০ বাজে। আমরা ৮ টার মধ্যে শেষ করে দিব। হ্যাঁ? সর্বোচ্চ আরো ১৫ থেকে ২০ মিনিট যাবে আরকি। বুঝছো? যদিও আমাদের ৮:৩০ পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু এতক্ষণ আমরা যাব না। ইনশাআল্লাহ এর আগেই শেষ করে দিব। একটু মনোযোগ দিয়া। আর আরেকটা কাজ করতে পারি, যদি মনে করো তোমাদের বোরিং লাগে, তাহলে আমরা ৫ মিনিট একটা ব্রেক নিতে পারি। বুঝছো? তোমরা একটু পানি-টানি খেয়ে আর হাঁটাহাঁটি করে আসলা। আমরা ৫ মিনিট পরে আবার শুরু করলাম। তোমাদের কি ব্রেক লাগবে? বলো তো? স্যার লাগবে না? ঠিক আছে। তাহলে আমরা শেষ করে দেই একবারে, হ্যাঁ? আচ্ছা চলো। ঠিক তাহলে আছে। দেখব যে রাষ্ট্রশাসন সরকার ব্যবস্থা দেখলাম যে এখানে আইনসভা যেটা মানে সংসদ যেটা, এটার সাথে তেমন কি অত ক্ষমতা নাই এবং শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি যে শাসন পরিচালনা করবে তার জন্য আইনসভার কাছে কিংবা সংসদের কাছে তাকে কি জবাবদিহি করতে হয় না। তার মতো সে করে নেয়। আচ্ছা, এটা দেখো, এটা যদি আমরা ইতিবাচক দিকগুলা দেখি সেটা কি? সেটা হচ্ছে স্থিতিশীল হয়, স্থিতিশীল মেয়াদ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতার পৃথকীকরণ হয় আরকি। ঠিক আছে? যেহেতু হচ্ছে একক ব্যক্তি ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সেগুলা দ্রুত হয়। দেখবা তোমরা ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে কি হুটহাট করে শুধু দুমায়া সাইন কইরা কি অনেক সিদ্ধান্ত নিয়ে নিছে। বুঝতে পারছো? কারণ সে তাদের রাষ্ট্রপতি শাসিত, সে রাষ্ট্রপতি হইছে, সে অনেকগুলো সিদ্ধান্ত একাই নিয়ে নিছে। যদিও অনেকগুলো ত্রুটি আছে, অনেকগুলো সমালোচনা হয়েছে, সেগুলোকে সে পাত্তা দেয় নাই। এবং এই রাষ্ট্রপতি শাসিত সরকারের একটা সমস্যা আছে বা ত্রুটি আছে, সেটা কি? স্বেচ্ছাচারিতার আশঙ্কা। আমরা সেটার উদাহরণ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পারি। প্রচুর লেভেলের স্বেচ্ছাচারিতা সে যা ইচ্ছা তাই করে। অত্যন্ত পাগলামি করে সে। ঠিক আছে? এবং পরিবর্তনের কঠিনতা। দুনিয়া উল্টে গেল কি তার ক্ষমতার পরিবর্তন ঘটে না। এরকম একটা সমস্যা। ঠিক আছে? তারপরে সম্পর্ক সমস্যা। ঠিক আছে? দেখবা যে আ তোমার আমেরিকাতে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কি অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের সাথেও টুকটাক ঝামেলা করছে, ইন্ডিয়ার সাথে ঝামেলা করছে। চায়নার সাথে তো মোটামুটি যুদ্ধর মতো কইরা ফেলছে। এরকম একটা অবস্থা। বুঝতে পারছো? তাহলে যে স্বেচ্ছাচারী মনোভাবটা রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে চলে আসে। এটা হচ্ছে এটার সমস্যা। ঠিক আছে? আচ্ছা। তোমাদেরকে প্রশ্নে আসতে পারে যে রাষ্ট্রপতি শাসিত সরকারের আ ইতিবাচক দিকগুলা উল্লেখ করো। তাহলে আমরা কি দেখতে পারি? ইতিবাচক দিক হচ্ছে স্থিতিশীল মেয়াদ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতার পৃথকীকরণ। এটা আমরা বলতে পারি। ঠিক আছে? তারপরে আমরা যাব আরো সামনে। এখানে দেখো কি আছে? যে গণতন্ত্র ভার্সাস একনায়কতন্ত্র। এটা তুলনামূলক যদি আমরা একটা আলোচনা করি,
গণতন্ত্র কি? দেখো এখানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলোচনা আছে। আমরা যদি হচ্ছে গণতন্ত্র এবং হচ্ছে একনায়কতন্ত্রকে দেখি, বিষয়গুলো তোমরা এখানে ১ম এ ফলো করবা, হ্যাঁ? এখানে দেখো কি আছে? ১ম টা হচ্ছে ক্ষমতার উৎস। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেখানে কি? ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। এই যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। কিন্তু একনায়কতন্ত্রে যেটা, সেখানে কি? নিকটতম ব্যক্তি কিংবা শ্রেণী। অর্থাৎ তার যাকে সুবিধা তাকে নিয়েই কি সে ক্ষমতা গ্রহণ করে থাকে। আরেকটা হচ্ছে নাগরিক অধিকারের ক্ষেত্রে যদি তুমি দেখো, গণতান্ত্রিক রাষ্ট্রে কি হয়? নাগরিক অধিকার রক্ষিত থাকে আবার বিস্তৃত হয়, বাড়তেই থাকে। কিন্তু একনায়কতন্ত্রের ক্ষেত্রে সীমাবদ্ধতা হয় আবার বাতিল হয়ে যায়। ঠিক আছে? তোমরা যদি দেখো যে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রটাই একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়ে গেছিল কিছুদিন আগে। গত ১-২ বছর আগে যদি আমরা দেখি যে গত যে সরকার শেখ হাসিনার সরকার যেটা ছিল, সে মূলত গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, সরকার ছিল। কিন্তু একটা পর্যায়ে কি করছে সে স্বৈরাচারী হয়ে গেছিল। ঠিক আছে? যাকে ইচ্ছা তাকে ধরছে, যাকে ইচ্ছা তাকে মারছে। যার কারণে কি হইছে? আমরা সব রাষ্ট্রের সব নাগরিকই সমান অধিকার কিন্তু পায় নাই, তাই না? তারপরে তুমি দেখো নেতৃত্বের পরিবর্তন। এই যে নেতৃত্বের পরিবর্তনে যদি আমরা দেখি এখানে কি আছে? নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সরকার পরিবর্তন করতে পারি। কিন্তু একনায়কতন্ত্রে কি হয় না? পরিবর্তন করা অনেক কঠিন হয়ে যায়। আবার অনেক সময় কি পরিবর্তন হয়ই না। তারপরে দেখো তথ্য তথ্য এবং মত প্রকাশের ক্ষেত্রে আ গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম, বুঝতে পারছো? স্বাধীন গণমাধ্যম বিরোধী দল অনেক থাকে, কিন্তু একনায়কতন্ত্রে সেটা থাকে না। নিয়ন্ত্রিত হয় কিংবা বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যে পার্থক্য আছে, বিষয়ভিত্তিক পার্থক্যগুলো আমরা দেখলাম। তোমরা পরীক্ষায় যদি লিখো এটাকে, তোমরা তো ২-১ টা পার্থক্য randomly লিখবা। কিন্তু এরকম যদি চার্ট করে লিখো কিংবা হচ্ছে পয়েন্ট ভিত্তিক লিখো যে ক্ষমতার উৎসের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র এটা, একনায়কতন্ত্র এটা। তাহলে তোমরা কি অনেক বেশি মার্ক কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো আমরা আরো সামনে যদি যাই, আমি এটাকে একটু মুছে দেই। আচ্ছা, তারপরে দেখো আমরা দেখবো হচ্ছে গণতান্ত্রিক আচরণ ও নাগরিকের ভূমিকা। এইটা আমরা গণতান্ত্রিক রাষ্ট্র দেখলাম। এখানে গণতান্ত্রিক রাষ্ট্র অনেক সুবিধা আছে। কিন্তু নাগরিকরা যদি ঠিকমতো গণতান্ত্রিক আচরণ না করে তাহলে ঝামেলা হয়। সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো আরকি। ঠিক আছে? দেখো গণতান্ত্রিক আচরণটা মূলত কি? যে গণতান্ত্রিক আচরণ হচ্ছে পরমত সহিষ্ণুতা। বুঝতে পারছো? অর্থাৎ তুমি একজন নাগরিক, তোমার পাশে যে আছে সেও আরেকজন নাগরিক। তার যে মতামত আছে বা তার যে ধর্ম আছে বা তার যে বিভিন্ন ধরনের বিষয় আছে, সেগুলো তোমার সাথে মিলবে না সবসময়। মিলতে পারে আবার নাও মিলতে পারে। যখন মিলবে না, তখন তুমি কি করতে পারবা? তাকে আক্রমণ করতে পারবা না, তাকে অপমান করতে পারবা না। তোমার কি হইতে হবে? তার যে মতামতটা আছে সেটাকে তোমাকে সহিষ্ণু হইতে হবে। তার মতের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল হইতে হবে। এটাকে কি বলা হয়? পরমত সহিষ্ণুতা বলা হয়। ঠিক আছে? তারপরে অন্যের অধিকার তোমাকে রক্ষা করতে হবে। ঠিক আছে? অধিকার নিয়ে আমরা কোন কথা জানি আলোচনা করছিলাম যে অন্যের অধিকার, তুমি ধরো তোমার কোনো কাজ করতে গিয়ে অন্যের অধিকার রক্ষা করতে নষ্ট করতে পারবা না। বুঝতে পারছো? যেমন ধরো তুমি, তোমার অধিকার হইছে রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি ড্রাইভিং করে যাওয়া। কিন্তু তুমি ড্রাইভিং করতে যাইয়া আরেকজনকে ধাক্কা মেরে ফেলাই দিতে পারো না। কারণ ওই রাস্তা দিয়ে চলার তারও কিন্তু অধিকার আছে। ঠিক আছে? তারপরে দেখো, জাতীয় স্বার্থ বিবেচনায় কাজ করা। তোমাকে যেকোনো কাজ করার অধিকার রাষ্ট্র দিয়েছে। কিন্তু তুমি এমন কোনো কাজ করতে পারবা না বা করা উচিত না, যেই কাজ করলে আমাদের জাতীয় স্বার্থ নষ্ট হয়। বুঝতে পারছো? লাইক হচ্ছে ধরো যারা প্রবাসে গিয়েছে, তারা হচ্ছে গিয়ে হচ্ছে একটা নোংরা কাজ করলো, ওখানে বাংলাদেশের নাম এসে বাংলাদেশের ইমেজটা নষ্ট হয়ে গেল। চুরি করে ফেলো। অনেকে এরকম কিন্তু হয়। এটা কিন্তু কখনোই একজন নাগরিক হিসাবে সেটা করা উচিত না। একজন মানুষের তো কখনোই খারাপ কাজ করা উচিত না। কিন্তু স্পেসিফিকলি নাগরিক হিসাবে এই কাজগুলা করা আরো উচিত না। ঠিক আছে? তারপরে সচেতন ভোট প্রদান। তোমার ভোট তুমি দিবা, যাকে ইচ্ছা তাকে তুমি দিবা। কিন্তু তোমাকে ভোট দেওয়ার আগে অবশ্যই সচেতন থাকতে হবে। যেই ব্যক্তি ভোট দিলে তোমার অধিকার, তোমার আশপাশের মানুষের অধিকার ঠিকমতো রক্ষা করবে, তাকে তোমাকে ভোট দেওয়া উচিত। তোমাকে কখনো টাকা খেয়ে, কখনো স্বজনপ্রীতি করে, কখনো কোনো ধরনের biased হয়ে কি করা যাবে না? ভোট দেওয়া যাবে না।
এজন্য সচেতনভাবে ভালো মানুষকে তোমাকে ভোট দিতে হবে। এটা হচ্ছে একজন নাগরিকের আচরণ হওয়া উচিত। তার মধ্যে আইন মেনে চলা। আমাদের রাষ্ট্রে যে বিভিন্ন আইন আছে, সেই আইনগুলা অবশ্যই নাগরিকদের কি করতে হবে? মেনে চলতে হয়। তারপর হচ্ছে সক্রিয় অংশগ্রহণ। রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় থাকে সেগুলাকে কি? তোমাকে অংশগ্রহণ করতে হবে। তোমাকে মতামত দিতে হবে। বুঝাইতে পারছো? তাহলে কি হয়? রাষ্ট্রের উন্নতি হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের গণতান্ত্রিক আচরণ। বুঝাইতে পারছি? এই গণতান্ত্রিক আচরণগুলো যদি আমরা সবসময় বজায় রাখি তাহলে রাষ্ট্রের গণতন্ত্র সুন্দর হয়, রাষ্ট্রের গণতন্ত্র আরো বেশি সুমহান হয়, একই সাথে রাষ্ট্রের উন্নতি ঘটে। বুঝতে পারছো? তারপরে দেখো এখানে বলা আছে, কয়েকটা উদাহরণ দেওয়া আছে আরকি যারা নাগরিক হিসেবে তুমি আসলে কি করতে পারো, বুঝতে পারছো? তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, তুমি হচ্ছে এখানে দেওয়া আছে আরকি, ঠিক আছে? তুমি স্কুল করতে পারো, তোমার কোনো সিদ্ধান্ত নিতে পারো, এগুলা তোমার কি অধিকার। তোমার যেটা তোমার মন চায় সেটা তুমি করতে পারো। ওকে? আচ্ছা। তাহলে আমরা নাগরিক হিসাবে গণতান্ত্রিক কি ধরনের আচরণ করতে পারি সেটা কি ক্লিয়ার হইছি? সবাই ক্লিয়ার হইছে? সামনে আগাবো? জি স্যার। ওকে। তারপরে চলো আমরা আরো যদি সামনে যাই তখন আমরা দেখব আনিকা থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মোটামুটি শেষেই চলে আসছি নাকি? হ্যাঁ, একবারে শেষেই চলে আসছি। আমাদের এই যে অধ্যায়টা আমরা পড়লাম, এই অধ্যায়ের সারসংক্ষেপটা যদি আমরা বলি বা কিছু প্রশ্ন যদি তোমাদেরকে আমি করি, হ্যাঁ? সেটা হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থার যে ধরন আছে, বাংলাদেশে কি আছে? হ্যাঁ? কি বলতো? বাংলাদেশ সরকার ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আরেকটা হচ্ছে সংসদীয়, এককেন্দ্রিক ক্ষমতা। ক্ষমতার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যবস্থা এককেন্দ্রিক নাকি যুক্তরাষ্ট্রীয় বলতো? স্যার এককেন্দ্রিক। ক্ষমতার বন্টনের দিক থেকে আরকি। বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আরেকটা হচ্ছে কি আমরা কি সংসদীয় শাসন ব্যবস্থা নাকি রাষ্ট্রপতি শাসিত সংসদ ব্যবস্থা? স্যার সংসদীয়। সংসদীয়, ঠিক আছে। একজনে বলো তো রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে? রাষ্ট্রপতি হচ্ছে মূলত ক্ষমতার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি হচ্ছে শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তার হচ্ছে সংসদের কাছে জবাবদিহি করতে হয় না। বুঝাইতে পারছি? তিনি হচ্ছে সংসদ থেকে কিংবা আইনসভা থেকে চাপমুক্ত থেকে রাষ্ট্রীয় কাজ করেন। উদাহরণ যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে কি? তোমার আ আমরা হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার কথা বলতে পারি আরকি। ঠিক আছে? আচ্ছা। তারপরে তোমরা আরেকটা কথা দেখো যে বাংলাদেশের সংবিধান ও বাস্তবতায় কোথায় গণতন্ত্র প্রকাশ পায়, কোথায় সমস্যা হতে পারে। ঠিক আছে? আচ্ছা। এইটা হচ্ছে অত বেশি কি দিব না। আচ্ছা। তোমরা হচ্ছে এখন বলো যে তোমাদের হচ্ছে কোনো রাষ্ট্র দ্বারা যে রাষ্ট্রশাসিত হয়। হ্যাঁ। মানে এটা হইছে আরেকটু গুছিয়ে বলতে হবে আরকি। ঠিক আছে? তাহলে তোমরা হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এখন একটু বলো আরকি আমাকে, হ্যাঁ? তাহলে আমরা শেষ করে দিব। এখানে কয়েকটা বিষয় তোমরা আমি হচ্ছে পুরা অধ্যায়টাকে অনেক সময় দিয়ে হচ্ছে একদম শর্ট নোট তোমাদের জন্য বানাইছি আরকি, বুঝছো? এই নোটগুলা যদি তোমরা মনে রেখে ফেলো তাহলে হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে পুরা অধ্যায় পড়ে হচ্ছে পড়লে ভালো কিন্তু তোমরা যদি সময় না পাও তাহলে এই নোটগুলা তোমাদের মনে থাকলে হয়ে যাবে আরকি, বুঝছো? এই যে এখানে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু দেখো, হ্যাঁ? এই যে আ তোমার হচ্ছে এখানে নাগরিক অধিকার বলো, ক্ষমতার উৎস বলো, হ্যাঁ? কোন একটা জায়গাতে কোনো বিষয় তোমাদের কাছে অস্পষ্ট আসে কিনা কেউ একটু জানাও। কারো কোনো অস্পষ্ট বিষয় আছে? যদি না থাকে তাহলে হচ্ছে তোমাদের কাছে আমরা শেষের দিকে চলে যাবো আরকি। পিডিএফ কি দেওয়া হবে? হ্যাঁ, আমি এই স্লাইডটারই পিডিএফ তোমাদেরকে বানায় গ্রুপে দিয়ে দিবো। ঠিক আছে? আলাদা লেকচার শিট দিব না, লেকচার শিট অনেক লম্বা। এই স্লাইডটাকে তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা। তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে একটু খেয়াল রাখিও ক্লাসে যে টাইম গুলা হয় আরকি, হ্যাঁ? আ একটা খেয়াল রেখে হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসগুলোতে সময় মতো জয়েন করিও। যেমন অর্থনীতি যাদের ক্লাস সেই ক্লাসটা ৫ টার সময় হয়ে যাচ্ছে আরকি, বুঝছো? আবার হচ্ছে যেমন অর্থনীতি ক্লাসটাতে একটু আগে আমি নিলাম ৫ টার সময় আজকে। একজন আসছে, এসে হচ্ছে একটু পরে সে লিভ নিয়ে নিছে। আর ১ জন না ২ জন হচ্ছে আসতে চাইছে তারা আসতে পারে নাই। পরে হচ্ছে আমি রেকর্ড ক্লাস করে দিয়েছি আরকি তোমাদেরকে। বুঝতে পারছো? তো যখন যে ক্লাসটা থাকে তোমরা টাইমলি জয়েন কইরা ফেলো। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা দ্রুত শেষ করতে পারবো। আর হচ্ছে আ তোমাদের যতগুলা অধ্যায় বাকি আছে সবগুলা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে শেষ করার প্ল্যান হচ্ছে আমার ইনশাআল্লাহ।
তোমরা একটু রেসপন্সিবল হইলে আমিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করার ট্রাই করব। ঠিক আছে? তাহলে ভালো থেকো, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে, হ্যাঁ?